জ্বালা, এই মৌমাছির জন্য ঘরে ঢুকতেও পারছি না। তোমাকে সেই কবে থেকে পই 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 করে বলছি মৌচাকটা ভাঙো ভাঙো, তুমি তো আমার কোনো কথা কানে তুলছো না। আরে বাবা, মৌচাক ভাঙা কি অতই সহজ? তাহলে বাইরে থেকে লোক ডেকে আনো। লোক ডেকে আনো? জানো ওই মৌচাক ভাঙতে কত টাকা নেবে? তাই বলে তুমি মৌচাকটা ভাঙবে না? এভাবে আর কতদিন আমরা ঘর ছেড়ে বারান্দায় দিন কাটাবো? যতদিন না বিনা খরচে মৌচাকটা ভাঙতে পারছি ততদিন কেন রাতও ওই বারান্দাতেই কাটাতে হবে। হ্যাঁ, মহারাজ, আপনার তো দেখছি ভালোই কাশি হয়েছে। আর বলো না মন্ত্রী, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে শরীরে ঠান্ডাটা বেশ ভালোই লেগে গেছে। আসলে বয়স হচ্ছে তো। বয়সটা আপনার নয় মহারাজ, রাজসভার বাকি সদস্যদের হচ্ছে। তার মানে কি বলতে চাইছো মন্ত্রী? দেখুন মহারাজ, দিনকাল তো ভালো নয়, আর রাজসভার সবারই বয়স প্রায় 50 ঊর্ধ্ব। কার রোগ কার থেকে কার শরীরে ছড়ায় সে কি আর বলা যায়? দেখুন না, দেখুন আপনার চেহারার জৌলুসটাও কেমন সেনাপতির মতো কতটা ফিকে হয়ে গেছে দেখুন। হ্যাঁ, ঠিকই বলেছো মন্ত্রী, চেহারাতে আর আগের মতো উজ্জ্বলতা নেই। দেখুন মহারাজ, বড় সড়ো কিছু হয়ে যাওয়ার আগে আপনি সবাইকে রাজসভা থেকে বিতাড়িত করে দিন। কি বলছো? মানে আমি বলতে চাইছি, যারা আর কি 50 ঊর্ধ্ব, মানে যাদের 50 বছর হয়ে গেছে তাদেরকে এইবার অবসর দিয়ে দিন। হ্যাঁ, কি বলছো? 50 ঊর্ধ্ব সবাইকে আমি অবসর দিয়ে দেব? তাহলে রাজসভা চলবে কিভাবে? আরে মহারাজ, আমি তো আছি, চিন্তা করছেন কেন? কিন্তু তুমিও তো 50 ঊর্ধ্ব। দেখুন মহারাজ, এত বড় রাজ্যপাট তো আর আপনার একার পক্ষে চালানো সম্ভব নয়, একজনকে তো থাকতেই হবে। আর রইল বাকি রাজসভার বাকিদের কাজ। আসলে সারা বছর ধরে বাকিরা যা কাজ করে তাতে আপনার শুধু শুধু সমস্ত মাইনের অর্থ জলে যায়। তার থেকে আপনি যদি আমার বেতনটা দ্বিগুণ করে দেন তাহলে আমি একা হাতেই সব সামলে নেব। এতে আপনার অর্থ বাঁচলো আর শরীর দুটোই ঠিক রইলো। কথাটা তুমি মন্দ বলনি। তবে গোপালকে কিন্তু ছাড়া যাবে না, গোপালকে রাজসভাতে রাখতেই হবে। মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, গোপালের কাজও আমি সামলে নেব। হ্যাঁ, না না মন্ত্রী, তুমি যাই বলো না কেন, গোপালকে আমি ছাড়ছি না। আর গোপাল আমার সাথে না থাকলে কেমন যেন শরীরে বল পাই না। তাহলে আমি এখন আসছি মহারাজ, রাজসভায় দেখা হবে। গোপালকে ছাড়া নাকি শরীরে বল পান না, যত সব আদিক্ষেতা। ঠিক আছে, আগে বাকিদেরকে রাজসভা থেকে তাড়াই, তারপর গোপালকেও ঠিক কায়দা করে বের করে দেব। আর একবার গোপালকে রাজসভা থেকে বের করতে পারলে মহারাজকে কাবু করা আমার এক চুটকির কাজ। না না মহারাজ, এটা আপনি কি বলছেন? সবাইকে এভাবে অবসর দেওয়া যায় নাকি? হ্যাঁ, আরে না না গোপাল, তুমি বুঝতে পারছো না, আমি তো তোমাকে অবসর দিচ্ছি না। মহারাজ, আমাদের এইভাবে অবসর দিয়ে দিচ্ছেন, বাকি দিনগুলো আমাদের কিভাবে চলবে একটু ভেবে দেখুন। চিন্তা নেই সেনাপতি, চিন্তা নেই, তোমাদের বেশ কিছু পরিমাণে অর্থ অবসরকালীন ভাতা হিসেবে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধে হবে না। মানে মহারাজ, এইভাবে আমাদেরকে রাজসভা থেকে বিতাড়িত করলে আমরা অনেক সমস্যায় পড়ে যাব। হ্যাঁ, সেটাই তো। মহারাজ, আমাদের অজ্ঞাতে আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে বলুন। আরে এত কথার কি আছে? মহারাজ যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন তখন আমাদের সকলকেই সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত। সে না হয় মহারাজের সিদ্ধান্তকে আমরা অমান্য করলাম না, কিন্তু এই রাজপণ্ডিত, বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি এরা যারা রাজসভার বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে, এদেরকে অবসর দিয়ে দিলে এদের কাজগুলোকে সামলাবে শুনি। এরা আবার রাজসভার কোন কাজে আসে আমার তো চোখে পড়ে না, এমনকি মহারাজেরও চোখে পড়ে না। তাই শুধু শুধু তোমাদের পেছনে অর্থ ব্যয় করে রাজ্য ভাণ্ডার শূন্য করার কোনো মানেই হয় না। মানে বলছিলাম কি মন্ত্রী, এখনো সময় আছে, তুমি একা হাতে সবকিছু সামাল দিতে পারবে তো? সব দিক বুঝে শুনে বলো।
মহারাজ, আমি জোর গলায় বলতে পারি এরা যা কাজ করে তার থেকে দ্বিগুণ কাজ আমি একা হাতে সামলে নিতে পারবো। মন্ত্রী মশাইরা তো ছটফটানি কোথা থেকে আসছে সেটাই তো আমি বুঝতে পারছি না। এবার একটা মন্ত্রী নিশ্চয়ই কোথাও না কোথাও একটা গন্ডগোল পাকিয়েছে। তাহলে কথা হয়ে গেল, এবার এসো দেখি, এক এক করে সবার ভাতাগুলো নিয়ে যাও। কই এসো। নিন মহারাজ, নিন। এবার এক এক করে সবার হাতে তাদের ভাতাগুলো তুলে দিন মহারাজ। গোপাল, গোপাল তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, আমি তো এসেছি, কিন্তু আপনার যা কাশি হয়েছে দেখছি, আপনি এই অবস্থায় রাজসভায় বসতে পারবেন? না না গোপাল, আমার শরীরটা বড্ড খারাপ। সভায় আর বসা হবে না। তুমি তুমি বরং বাড়ি ফিরে যাও। যাবার পথে তোমার এই মাসের মাইনেটা কিন্তু রাজকোষ থেকে নিয়ে যেও। রাজকোষ এখন কার দায়িত্বে আছে মহারাজ? মন্ত্রী মন্ত্রী সবটা সামলাচ্ছে। একা হাতে যে এত কাজ সামলাতে পারে সত্যি আগে জানতাম না। হুম, বেড়ালকে মাছ পাহারার দায়িত্ব দিয়েছেন মহারাজ। যাই গিয়ে দেখি মাছটা অক্ষত আছে কিনা। আরে দূর দূর, আরে আরে ঢোক না রে বাবা, ঢোক না। উফ, কাল থেকে আরো বড় ফতুয়া পরে আসতে হবে, যাতে আরো বেশি বেশি করে মোহর ভরে নিয়ে যেতে পারি। ফতুয়া ভরে মোহর নিয়ে নিয়েছি। এইভাবে প্রতিদিন মুঠো মুঠো মোহর সরাতে পারলেই দুদিনেই আমি কৃষ্ণনগরের দ্বিতীয় রাজা। এবার শুধু বুদ্ধি করে বাকি রাজসভাসদদের মতো গোপালটাকেও এই রাজসভা থেকে বিতাড়িত করতে হবে, তাহলে একেবারে কেল্লা ফতে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মন্ত্রীমশাই, আপনি যদি বুনো ওল হন তাহলে আমিও বাঘা তেঁতুল। কিভাবে আপনাকে জব্দ করতে হয় ভালো মতোই জানা আছে। কিরে, খবর কি তোদের? আরে দাদু, তুমি? আমার একটা কাজ তোদেরকে করে দিতে হবে, বুঝলি? কি কাজ দাদু? রাজ্যের প্রত্যেকটা বাড়িতে গিয়ে শুধু বলে আসতে হবে যে আগামীকালের মধ্যে যারা যারা তাদের খাজনা রাজসভায় জমা করবেন, মহারাজ তাদের 30% খাজনা মকুব করে দেবেন। হ্যাঁ, ব্যাস এই কাজ? এই কাজ তো আমরা এক চুটকিতেই করে ফেলবো। তাহলে আর দেরি করিস না, ভালো করে ভেবে দেখ। সব বাড়িতে বলতে হবে কিন্তু, পারবি তো? তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও দাদু, ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। চললাম রে তবে। কালকে সবাই দেবে খাজনা, আর মন্ত্রী মশাইয়ের বাজবে বাজনা। মন্ত্রী মশাই, আমার খাজনা তো আগে নিন। তোমার খাজনা আগে নেবে মানে? আমি তোমার কত আগে এসে দাঁড়িয়ে আছি তুমি জানো? মন্ত্রী মশাই, আমার খাজনা আগে নিন, আগে আগে। না না না, আমারটা আগে নিন, আমারটা আগে নিন। আমারটা আগে এই, নিন। না, আমারটা আগে নিন। আরে আরে আস্তে আস্তে, আস্তে। তোমরা একদিনে সবাই খাজনা নিয়ে চলে এসেছো, এবার আমি কি করে সামলাই এদের? হ্যাঁ, দেখুন না মহারাজ, রাজ্যের সবাই একসাথে খাজনা নিয়ে এসে জড়ো হয়েছে। হ্যাঁ, তাই নাকি? এ তো অতি উত্তম। খাজনা না চাইতেই সবাই খাজনা নিয়ে হাজির হয়েছে। বাবা বাবা, সবার খাজনাগুলো গুনে গুনে নিয়ে নাও। বলছিলাম কি মহারাজ, এতগুলো লোকের খাজনা এক এক করে গুনতে তো অনেক সময় লেগে যাবে। সবাই আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে বলুন তো? তার থেকে বরং সবাই সবার খাজনাগুলো একটা ঘরে জমা রাখো, তারপর না হয় মন্ত্রী মশাই সেগুলো গণনা সেরে আলাদা আলাদা হিসেব করে ফেলবেন। হ্যাঁ,
এইটা একটা ভালো উপায় দিয়েছো গোপাল। সঠিক সময়ে সঠিক বুদ্ধির প্রয়োগ একমাত্র তুমিই করতে পারো। মন্ত্রী মশাই, আপনি বরং রাজকোষাগারে গিয়ে বসুন, আমি সবাইকে এক এক করে পাঠাচ্ছি। ইয়ে মানে এতগুলো মোহর। কি হয়েছে মন্ত্রী মশাই? না, গোপালের সামনে কাবু হলে চলবে না, আমাকে শক্ত থাকতে হবে। না মানে বলছিলাম যে এতগুলো মোহর হয়েছে তো কি হয়েছে, আমি সব সামলে নেব। ভাঙবে তবু মচকাবে না, ঠিক আছে? আমিও দেখবো কতক্ষণ আপনি সহ্য করতে পারেন। বাহ 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 বাহ, রাজকোষাগার এমন পরিপূর্ণ দেখে নিজেরও ভালো লাগছে। নাও নাও মন্ত্রী, এবার একটা একটা করে মোহর গণনা শুরু করো। দেখবেন মন্ত্রী মশাই, গণনায় যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। বুঝতেই তো পারছেন, হিসাব নিকাশের ব্যাপার। পাহাড় সমান মোহর, এত মোহর আমি একা হাতে গুনবো কিভাবে? তো চাই কেন কি লোভে পড়ে নিজের ঘাড়ে সব দায়িত্ব নিতে গেলাম। হ্যাঁ মন্ত্রী, তুমি শুরু করো, আর সমস্ত মোহর গণনা শেষ হয়ে গেলে আমার ঘরে এসে একবার জানিয়ে দিও। নিন মন্ত্রী মশাই, শুরু করুন। এই 10,025, 10,026, এই 10,027। ও মা গো, আর পারছি না, আর পারছি না। কি ব্যাপার মন্ত্রী মশাই, মনে হচ্ছে হাঁপিয়ে গেছেন? তাহলে কি আমি ওই মহারাজকে গিয়ে বলবো? এই না 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 না, আমি তো একটু বিশ্রাম নিলাম। এই তো আবার গণনা শুরু করব। এই 10,026, 10,027, 10,027। শেষে 10,026 ছিল নাকি 17 ছিল? কোনো গন্ডগোল হচ্ছে না তো মন্ত্রী মশাই? 26 নাকি 27? 26 না 27, এই রে, গুলিয়ে ফেললাম। তাহলে আর কি, ভুল গণনা করাচ্ছে, আপনি বরং আবার প্রথম থেকেই শুরু করুন। কি বলছো গোপাল, আবার প্রথম থেকে শুরু করব? হ্যাঁ নয় হ্যাঁ। 98, 99, 100, 230, 235, 280, 500, 578, 579, 500। এই যা, আবার গেল। 90,591, 90,592। আরে এই হলো 90,593। যাক, অবশেষে তাহলে মোহর গণনা শেষ হল। যান, এবার মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসুন। গোপাল, আমার আর ওঠার শক্তি নেই গোপাল, আমি একটু এইখানে বিশ্রাম নিতে চাই। হ্যাঁ, একটু বিশ্রাম নিতে চাই গোপাল। এই যে গোপালের গেড়াকল মন্ত্রী মশাই, এখান থেকে ছুটি পাওয়া অত সহজ নয়। কি করা যায় মন্ত্রী মশাইকে জব্দ করার জন্য? আর কি করা যায়? জব্দ তো তোমাকে আমি করব। আমি চললাম। দেখি গিন্নি, তুমি আমরা এত রাতে যাচ্ছ কোথায়? যেখানে দু চোখ যায় সেখানেই যাও। আরে বাড়ি থেকে বেরিয়ে দু চোখ খুললেই তো বন আর জঙ্গল দেখতে পাবে। দরকার হলে বন জঙ্গলে গিয়ে থাকবো, কিন্তু দিন রাত এক করে মৌমাছির ভয়ে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। ওই মৌমাছির সাথে বসবাস করো তুমি। হ্যাঁ, আমি চললাম। মৌমাছি পেয়েছি গিন্নি, পেয়েছি। পেয়েছো মানে কি পেয়েছো? হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে আর যাই বলো, আমি কিন্তু এখানে থাকবো না। গিন্নি, একটু সবুর করো, কালকের মধ্যে ওই মৌচাক হাওয়া হয়ে যাবে। সত্যি তো, তোমার কথা আমার মোটে বিশ্বাস হয় না। হ্যাঁ, আরে বাবা, সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি।
না না মহারাজ, এবার কিন্তু আপনার শরীরের কথাটা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছ, কাশিটা একটু বেশি হয়ে গেছে। কি করি বলো তো? সেই জন্যই তো বলছি মহারাজ, আপনার পাচন খাওয়া উচিত। একবার রাজবৈদ্যকে বলবো। রাজবৈদ্যকে বলে কি কোনো লাভ হবে? কোনো কিছু আগে পিছে না ভেবেই তো আপনি রাজবৈদ্যকে অবসর দিয়ে দিলেন। এখন কি আর রাজবৈদ্যকে বলে কোনো লাভ হবে মহারাজ? তাহলে তাহলে কি করি বলো তো গোপাল? মহারাজ, ওই রাজবৈদ্যর সাথে তো আমার মোটামুটি ভালোই সম্পর্ক ছিল। মাঝে মাঝে তার বৈদ্যশালাতেও যেতাম। সেখান থেকে আমি যতদূর জানি, মানে ওই রাজবৈদ্য বলতো আর কি, খুব কাশি হলে নাকি খাঁটি মধু খেলেই কাশি এক্কেবারে সেরে যায়। তাই নাকি? আটি মধু? তাহলে তো আমি এক্ষুনি বাজার থেকে আটি মধু নিয়ে আসার ব্যবস্থা করছি। এই এই কে আছিস? দাঁড়ান মহারাজ, দাঁড়ান। আবার কি হলো? বলছিলাম কি মহারাজ, বাজারের মধু কি আর খাঁটি হবে? জানেনই তো আজকাল বাজারের জিনিসপত্রে কি পরিমাণে ভেজাল থাকে। তাহলে খাঁটি মধু কোথায় পাবো? মৌচাকে। মৌচাকে? হ্যাঁ মহারাজ, একমাত্র মৌচাকেই আপনি খাঁটি মধু পাবেন। গোপাল, তুমি যে কি বলছো না, আমি এখন মৌচাক কোথায় পাবো বলো তো? মহারাজ, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। এই গোপালের কাছে সব কিছুর জোগাড় আছে। কি বলছো গোপাল? তোমার কাছে মৌচাকেরও জোগাড় আছে? আছে। কোথায় কোথায়? আমার ঘরে। হ্যাঁ, আমার ঘরে একটা বড় মৌচাক হয়েছে। সেই মৌচাক ভর্তি একেবারে খাঁটি মধু। ওই মধু একবার খেতে পারলে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন মহারাজ। তাই নাকি? হ্যাঁ মহারাজ, কিন্তু ওই মৌচাকের ধারে কাছে যাবার সাহস আমার হচ্ছে না। সারাক্ষণ ধরে ওই মৌমাছিগুলো ভনভন ভনভন করছে। কিন্তু আমি পারছি না তো কি হয়েছে, আমাদের মন্ত্রী মশাই আছেন। আপনি বরং ওনাকেই বলুন, একেবারে মৌচাক ভেঙে খাঁটি মধু আপনার জন্য নিয়ে আসবে। হ্যাঁ গোপাল, তুমি একেবারে ঠিক বলেছ। আমি আমি এক্ষুনি মন্ত্রীকে খবর পাঠাচ্ছি। এই এই কে আছিস? মন্ত্রীকে খবর পাঠা, মধু আনতে যেতে হবে, খাঁটি মধু। হ্যাঁ, কি বলছেন মহারাজ? আমি মধু আনতে যাব? কেন কেন যাবে না কেন? মন্ত্রী মশাই মনে হয় ভয় পাচ্ছেন মহারাজ। কি ব্যাপার মন্ত্রী, তুমি ভয় পাচ্ছ? এই যে তুমি বলেছিলে তুমি নাকি সব সামলে নিতে পারবে। হ্যাঁ, মানে মহারাজ বলেছিলাম যে আমি পারবো। তাহলে আর কথা কিসের? আমি এদিকে খাঁটি মধু খাওয়ার লোকটাও সামলাতে পারছি না। যান যান, আর দেরি করবেন না, এইবারে জমবে মজা। নিন মন্ত্রী মশাই, এবার এক পা দুপা করে এগিয়ে যান। মানে গোপাল। আর কোনো মানে বোঝাতে হবে না মন্ত্রী মশাই, যান। ওরে বাবারে, ওরে বাবারে, আজকে যে কপালে কি আছে একমাত্র ঈশ্বরই জানেন। কি আছে, কি আছে? বাবারে 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 বাবারে, কত মৌমাছি! সামনে আগালেও বিপদ, পিছলেও বিপদ। বিপদ বিপদ, পিছনের বিপদটা আরো ভয়ঙ্কর। না না, মনে সাহস আনতে হবে, যা হবে দেখা যাবে। এই হুশ হুশ, যা যা যা, আরে যা না বাবা, যা যা, হুশ হুশ, এই হুশ, যা যা না রে, হুশ, এই হুশ, এই মৌমাছি হুশ। ওরে বাবা গো, ওরে বাবারি, ওরে বাবা, ওরে বাবা গো, ওরে মা গো, কে আছো, কে আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, ওরে মা, পড়ে গেলাম, পড়ে গেলাম, ও বাবা গো, পড়ে গেলাম। মশাই, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই পুকুরে ঝাঁপ দিন। কি মন্ত্রী, এটা তোমার কি অবস্থা? মহারাজ, মহারাজ, মৌচাক ভাঙতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর আপনার এত দায়িত্ব সামলাতে পারছি না। হ্যাঁ, সামলাতে তো পারছো না, তাহলে দায়িত্ব
দায়িত্ব নিয়েছিলে কেন? আমি আর দায়িত্ব নিতে পারবো না মহারাজ। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে মহারাজ। তাহলে তাহলে আমার খাঁটি মধু, খাঁটি মধুর কি হবে? চিন্তা নেই মহারাজ, মন্ত্রীমশাই পারেনি তো কি হয়েছে, আপনার বাকি রাজসভাসদগণ তো আছে। কই গো, কোথায় গেলে সব? এসো এসো এসো। এই যে মহারাজ, আপনার খাঁটি মধু একেবারে মৌচাক ভেঙে নিয়ে এসেছি। হ্যাঁ, সেনাপতি তুমি? এই যে মহারাজ, আপনার পাচন, এই নিন ধরুন। এই মধু মিশ্রিত পাচন খেলেই আপনার কাশি একেবারে সেরে যাবে। মহারাজ, মৌচাকের এই খাঁটি মধুটি আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে আরেকবার পরিশ্রুত করে দিয়েছি। হ্যাঁ, এই মধু খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। তোমরা এসব আমার জন্য করেছো? হ্যাঁ হ্যাঁ মহারাজ। দেখছেন তো মহারাজ, যাদেরকে আপনি অকেজো ভেবে অবসর দিয়ে দিলেন তারাই আজ আপনার কাজে আসলো তো। সত্যি সত্যি আমার নিজের খুব লজ্জা বোধ হচ্ছে। আমি যাদের কথা একবারও ভাবলাম না, তারা আমার জন্য এত কিছু করলো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের সবাইকে পুনরায় রাজপদে নিয়োগ করব। আর এই সব কিছু হয়েছে মন্ত্রীর জন্য। আমার কানে পুষ্মন্ত্র দিয়ে কান ভারী করা। মন্ত্রী, তোমাকে তো আমি শুলে চড়াবো। দরকার নেই মহারাজ, মন্ত্রীমশাই এমনি মৌমাছির হুলে পুরো তুলতুলে আলু মাখা হয়ে আছেন। নিন মহারাজ নিন, মধুটা খান এইবার। আরে, মধুটা তো দারুণ স্বাদ। গোপালের বাড়ির খাঁটি মধু বলে কথা, ভালো তো হতেই হবে। কি বলেন মন্ত্রীমশাই? গোপাল দাদু, তুমি আমাদের বিশ্বকর্মা ঠাকুরের গল্প বলবে বলেছিলে, আজ বলো। দাদু, বিশ্বকর্মা ঠাকুর কে? ওরে বাবা, উনি অনেক বড় দেবতা, স্থাপত্য দেবতা। কথিত আছে এই বিশ্বকর্মা ঠাকুর শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটা নির্মাণ করেছিলেন। ওরে বাবা, অত বড় শহরটাকে উনি নির্মাণ করেছিলেন? হ্যাঁ, তাহলে আর বলছি কি, যা কিছু নির্মাণ সব কিছুর মূলে রয়েছেন এই দেবতা। এই যে রথের দিন প্রভু জগন্নাথ দেবের মূর্তিকে পুজো করলি, এই জগন্নাথ দেবের মূর্তি কে তৈরি করেছিল? কে গোপাল দাদু? স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর। বাবা তুমি কত জানো? না গো গিন্নি, সেভাবে আর জানা হলো কই। ওই আমাদের রাজসভায় যে সমস্ত জ্ঞানীগুণী মানুষজন আছে তাদের থেকে শুনে শুনে যা কিছু শেখা আর কি। মহারাজ তো এবার বিশ্বকর্মা পুজো করবেন। ওমা, তাই? নদীতে বাঁধ করবেন। প্রতি বছর বানে কত ফসল নষ্ট হয়, এই বাঁধের ফলে আমরা জল ধরে রাখতে পারব। যখন গরমে নদীর জল কমে যাবে তখন সেই বাঁধের ধরা জলে চাষ হবে। বাহ, এ তো খুব ভালো হলো। তার মানে এবার আর ভয় নেই, নদীর জল ফুরোবে না। হ্যাঁ গো, পুজোটা কবে? আর পুজোর দিন কাল স্থির হবে, বুঝলে? ওই পুজোর দিনেই বাঁধের কাজ শুরু হবে। মহারাজ বলেছেন খুব ধুমধাম করে পুজো হবে। শুনেছি মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর আসবেন। তার মানে তো এলাহি ব্যাপার। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কাল রাজসভা থেকে ফিরে তোদের সব জানাবো। পণ্ডিত, আমরা কবে বাঁধের কাজ শুরু করতে যাচ্ছি? এই ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো, ওই দিনেই আমরা আমাদের বাঁধের কাজ শুরু করব। আচ্ছা পণ্ডিত, একটা কথার উত্তর দেবে, এই বিশ্বকর্মা ঠাকুরের পুজো এই ভাদ্র সংক্রান্তিতেই কেন হয়? খুব ভালো প্রশ্ন। গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন, তাই তিনি হচ্ছেন বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হয়ে যায়, তখন কৃষি কর্মের পূর্ণতা পায় এবং তখন কৃষকেরা ফসলের জন্য প্রতীক্ষা করে। তাই ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পুজো করে কৃতজ্ঞতা নিবেদন করা হয়। দেখো দেখো, এখানেও কিরকম বিজ্ঞান আছে। এই বিজ্ঞানী কেন এই ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজো হয় তার যুক্তি সংক্রান্ত উত্তর পেলে? আগে পেলাম মহারাজ, ধর্মের এই অংশটা আমাকে বেশ খুশি করেছে। পণ্ডিত, তোমার এই বিশ্লেষণ আমাকে বেশ আনন্দ দিয়েছে। তাহলে মন্ত্রী,
বাঁধের কাজ এই ভাদ্র সংক্রান্তিতেই শুরু করছি। সব তো ঠিকই আছে মহারাজ, কিন্তু নদীর পূর্ব পারের অধিবাসীদের আশঙ্কা যে বাঁধ দিয়ে জল আটকালে ওই জায়গায় জল শূন্য হয়ে যাবে। সে কি মন্ত্রী, তুমি কি খবর দিলে? না 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 না, আমার ধারণা কেউ এদেরকে ভুল বোঝাচ্ছে। এই বাঁধ হলে প্রত্যেকে ভালো ফল পাবে, এটা আমি সব দিক দেখে বিবেচনা করেছি। এ তো খুব হতাশাজনক একটা খবর দিলেন মন্ত্রী মশাই। এই তো বিস্ফোরণটা নীরবে হয়ে গেল, এবার এটার থেকে ফায়দা নিতে হবে। মন্ত্রী মশাইয়ের মুখটা বেশ খুশি খুশি লাগছে। বিষয়টার মধ্যে থেকে বেশ একটু আষ্টে গন্ধ ছাড়ছে বলে মনে হচ্ছে। এই গোপাল, মন্ত্রী এ কি খবর দিল বলো তো? হ্যাঁ, শেষে প্রজা বিদ্রোহ? মন্ত্রী মশাইয়ের কথার মধ্যে তো সেরকমই আভাস পাচ্ছি মহারাজ। মহারাজ, একবার আমরা পূর্ব পারের অধিবাসীদের কাছে যাই, ওদের বোঝাই। কথাটার মধ্যে আছে যুক্তি। গোপালের এই কথাতেই হবে মুক্তি। আরে দূর সভাকবি, তোমার এই থেকে থেকে ছড়া কাটাটা বন্ধ করো তো। মন্ত্রী, তুমি এক্ষুনি পূর্ব পারে যাও, ওদের বোঝাও গোপাল তো এই কথাটা ঠিক বলেছে। এই রে, এর মধ্যে গোপাল ঢুকে গেল। এই গোপাল আমার সব কাজ পণ্ড করবার জন্য এই পৃথিবীতে এসেছে। গোপালকে থামাতে হবে, গোপালকে থামাতে হবে। এই মহারাজ, মহারাজ বোঝানোর সময় অতিক্রান্ত হয়ে গেছে মহারাজ। আচ্ছা, এটা কি করে বলছেন? আজ এই মুহূর্তেই তো আমরা জানতে পারলাম, এর আগে তো এইসব কথা শুনিনি। তুষের আগুন দেখেছো গোপাল? প্রথমে ধিক ধিক করে জ্বলতে জ্বলতে একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে, এটা হলো তুষের আগুন। যখন ধিক ধিক করে জ্বলছিল তখন আপনার কাছে খবর ছিল মন্ত্রী মশাই? মানে তুমি কি বলতে চাও গোপাল? আমার মনে হয় এই ভুল ধারণা ওদের মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছে। এই গোপাল একেবারে ঠিক জায়গায় এসে গেছে, এবার থামাতে হবে, এবার থামাতে হবে। গোপাল, গোপাল, এটা ওদের আশঙ্কা। মনের এই আশঙ্কা থেকে ওদের মনে এই ধারণা হয়েছে। মন্ত্রী মশাই, এটা কি ওদের ধারণা না আপনার ধারণা? হ্যাঁ, তুমি কি বলতে চাও একবার সহজভাবে বলো তো? তোমার এই জিলিপির মতো প্যাঁচ লাগানো কথা আমি একদম সহ্য করতে পারি না গোপাল। আমি তো খুব সহজভাবেই জিজ্ঞেস করেছি, ওটা পুপ্পারের অধিবাসীদের ধারণা না আপনার মস্তিষ্ক প্রসূত ধারণা, কোনটা? আমি তোমাকে কি বলবো গোপাল, আমার আর বলার কোনো ভাষা নেই। গোপাল, এ তোমার খুব বাড়াবাড়ি। আমি এই কথার তীব্র প্রতিবাদ করছি। গোপাল, এই কথার জন্য তোমাকে মন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক হয়েছে, বেশি তরবর করলে এটাই হয়। কিন্তু গোপাল এই খবরটা পেল কি করে? কথাটা তো সত্যি। কেউ কি বেইমানি করলো? গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে তাহলে এক্ষুনি এই রাজসভায় তোমার অভিযোগ পেশ করো। হয় তোমার অভিযোগের প্রমাণ পেশ করো, নতুবা ক্ষমা চাও। আর যদি ক্ষমা না চাই মহারাজ? মহারাজ, গোপাল আপনার আদেশ অমান্য করছে মহারাজ। উফ মহারাজ, মহারাজ আমি ভাবতে পারছি না, এই কি আপনার গোপাল? এই গোপালকে আপনি দুধ কলা দিয়ে পুষছেন? আমি চাই মহারাজ আমাকে বহিষ্কার করুন। গোপাল, তোমাকে এই রাজসভা থেকে এই মুহূর্তে আমি বহিষ্কার করলাম। এটা কেমন হলো? গোপাল যেন বহিষ্কৃত হবে বলেই এই ধরনের ইচ্ছাকৃত বিবাদ করলো। না না না, আমাকে গোপালের ওপর নজর রাখতে হবে। আজই বটাঘটার সাথে যোগাযোগ করতে হবে। গোপালের ব্যাপারটা কেমন যেন লাগলো। না, এর মধ্যে নিশ্চয়ই কিছু ঘটনা আছে। রাজসভা শেষে গোপালের কাছে দেখা করতে হবে। বিষয়টা কিরকম হঠাৎ ঘটে গেল। আচ্ছা, এর মধ্যে গোপালের কিছু বক্তব্য আছে কি, যেটা আমি দেখতে পাচ্ছি না? গোপাল কি সত্যি আমার রাজসভা পরিত্যাগ করলো? না, আমি কি কিছু ভুল করলাম? ও ভগবান! কি বলছো গো গোপাল দাদা? উপপারের অধিবাসীরা বাঁধ হতে দেবে না? এই বাঁধটা হলে আমাদের গরমকালে চাষের জন্য বৃষ্টির ওপর নির্ভর করতে হবে না। আমাদের কত উপকার হবে। এ তো খুব অন্যায় হচ্ছে গোপাল দাদা, আমরা আমাদের ক্ষতি হতে দেব না। কি গো, তুমি কি বলছো? দরকার পড়লে অধিকার আদায় করে নেবো। শোনো পুটির বাবা, আমাকে তোমাদের বিশ্বাস হয় তো নাকি? হ্যাঁ, এইটা কি বলছো গোপাল দাদা? তোমাকে বিশ্বাস করবো না তো কাকে করব? তাহলে এই দাঙ্গা হাঙ্গামার কথা বলছো কেন? কিভাবে অধিকার আদায় করতে চাও? দাঙ্গা করে? শোনো, আমি থাকতে এই কৃষ্ণনগরে কোনো দাঙ্গা হাঙ্গামা হতে দেব না। সময় খুব অল্প, আমি যা বলবো মন দিয়ে শুনবে। শুনবো, তুমি বলো। আমি গা ঢাকা দেব। এর মধ্যে যে মন্ত্রী মশাই আছেন এটা আমি বুঝে গেছি। আমার শুধু প্রমাণ দরকার, আর এই প্রমাণটার জন্যই আমি গা ঢাকা দিয়ে থাকবো। আর পুঁটি,
তোরা সবাই মিলে লুকিয়ে মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখবি। ঠিক আছে গোপাল দাদু, আমরা কাল থেকেই মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখা শুরু করব। শোনো পুটির বাবা, বাঁধের কাজ নির্দিষ্ট দিনে শুরু হবে, এটা আমার কথা। এর নড়চড় হবে না। তোমাদের কাজ বাঁধটাকে রক্ষা করা। বাঁধের জায়গাটার উপর তোমাদের নজর রাখতে হবে, বুঝলে? তাহলে তোমাদের কি কি করতে হবে সব জেনে গেলে এবার কাজে মন দাও, গিয়ে যাও। ব্যাস, আমরা নিশ্চিন্ত। গোপাল দাদা আছে তো কিসের ভয়? সহায় যখন বাবা বিশ্বকর্মা, তখন আর ভয় কি? হ্যাঁ, বাবা বিশ্বকর্মার জয় বলো আর তোমাদের কাজ করো। আমি চললাম। বটা ঘটা আছিস নাকি? বটা নেই, ঘটা আছে। ভেতরে এসে কি বলবেন বলুন। সে কি রে, বটা কোথায় গেল? 9 মাসে 6 মাসে এলে কি আর কোনো খবর পাওয়া যায়? আমি তো কাজ এনেছি। কাজটা কি শুনি? আপাতত গোপালের ওপর নজর রাখা আর নদীর পূর্ব পারের মানুষদের বাঁধের বিরুদ্ধে খেপানো। হ্যাঁ, দুটো কাজ একসাথে করতে হবে। দুটো কাজই হয়ে যাবে। নদীর পূর্ব পাড়ের ওই মানুষজনকে খেপানোর দায়িত্বটা আমি নিলাম। লোক খেপাতে আমি খুব পারি। আর আর গোপালের বাড়িতে নজর রাখবার কাজটা ওই রতনকে দিয়ে দিন। এ রতন মানে ওই আমাদের বাজারে যে মাছ নিয়ে বসে, রতনকে কি বিশ্বাস করা যায়? হ্যাঁ যায়, ও গোপালের ওপর খুব চটা। তাহলে তুই রতনকে খবর দে, আর তুই পূর্ব পারের লোক খেপাতে চলে যা, ঠিক আছে? ঠিক আছে মন্ত্রী মশাই, সেসব তো হয়ে যাবে, কিন্তু এদিকে তো ভাঁড়ে মা ভবানী, কিছু অগ্রিম দিন। আরে আরে সেই সব কি আমাকে বলতে হয়? এই নে, এই নে। আমি তোদের দেব বলে সাথে করেই এনেছি। এতে 4 মোহর আছে, 2টো তোর আর 2টো রতনের। সব কাজ ঠিক মতো হলে আরো 4 মোহর দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা মন্ত্রী মশাই, লোক খেপিয়ে লাভ কি? এদিকে লোক খেপিয়ে দেব, কিন্তু মহারাজের কাছে ভালো সাজবো। মহারাজকে বলবো আমাকে পুরো দায়িত্ব দিন, আমি সব কিছু ঠিক করে দেব। তারপর আমি আমার মতো লোকজনকে নিয়ে কাজটা শুরু করব। এই সুযোগে কিছু অর্থ উপার্জন করা যাবে। একে বলে এলোমেলো করে দে, লুটে পুটে খাই। চলি রে, চলি। তার মানে আমরা ঠিক ভেবেছি। কি সেনাপতি, কি বললাম? আচ্ছা, এইসব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবনাগুলো আমার মাথায় কেন আসে না গোপাল? হ্যাঁ, আসলে তুমি সেই রকম ভাবে তলিয়ে ভাবো না বলে। একটু তলিয়ে ভেবে দেখবে, তুমিও সব কিছু দেখতে পাবে, বুঝলে? হ্যাঁ, এখন তুমি কি করবে? তুমি কি পূর্ব পারে যাবে? অবশ্যই, তবে সবচেয়ে আগে যাব মহারাজের কাছে। আর একটা কাজ আমাকে করতে হবে। কি কাজ গোপাল? আমার দৃঢ় ধারণা আমার উদ্দেশ্য মন্ত্রী বুঝে ফেলেছে, তাই আমার ওপর নজরদারি করবার জন্য মন্ত্রীমশাই কাউকে আমার বাড়ির সামনে মোতায়েন করবে। তার মানে নজর রাখবে? তুমি কি করবে? আমি চোখে ধাঁধা দিয়ে পগার পার হব। তুমি কি বুদ্ধিটা ফেলেছো সেটা বলো তো বাবা। তোমাদের সবকিছু বলছি, কিন্তু তোমরা শুনে সবকিছু ভুলে যাবে। এই কথা যেন মন্ত্রী মশাইয়ের কানে না যায়। সেনাপতি, সব কথা গোপন রেখো কিন্তু। কি বলছো গোপাল? হ্যাঁ, তুমি একটা ভালো কাজে যাচ্ছ আর আমি তোমার কথা বলে দেবো? হ্যাঁ, এটা তুমি ভাবলে কি করে? তুমি নিশ্চিন্তে বলো। তবে শোনো, বাহ, খুব ভালো ভেবেছো। বিজ্ঞানী, সবার শেষে তোমার বাড়ি হয়ে যাব। আমার ওই জিনিসটি লাগবে কিন্তু, না হলে জমবে না। সব শেষে তুমি আমার কাছে এসো, আমি ওই জিনিসটা বার করে রেখে দেবো। গোপাল বউ, আমরা আসছি। গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবে এই কাজটা করেছে মহারাজ। গোপাল রাজসভা থেকে চলে যাবার পর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা গোপাল ইচ্ছে করেই ঘটিয়েছে। আমার বোঝার আগেই ঘটনাটা ঘটে গেছে। মহারাজ, গোপাল দাদা এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। তুমি বলো,
তোমার কি বলার আছে? আমরা জানি যে তুমি ইচ্ছে করেই শাস্তি মাথা পেতে নিয়েছো গোপাল। হ্যাঁ রানীমা, আমি ইচ্ছে করে এই মহারাজের দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছি। তার কারণ আমার মনে হয়েছে এই রটনার পেছনে মন্ত্রীমশাইয়ের হাত আছে। এই বাঁধ হতে না দেবার পিছনে মন্ত্রীমশাইয়ের নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে। এটা কি তোমার সন্দেহ, না এর মধ্যে বিশ্বাস আছে? আগে সন্দেহ ছিল মহারাজ, কিন্তু আজ একটু আগে আমার সন্দেহ আর সন্দেহ নেই, আমার বিশ্বাস হয়ে গেছে। কি এমন ঘটেছে? আমি ঘর থেকে বেরোবার মুখে দেখি কেউ একজন আমার ঘরের সামনে দাঁড়িয়ে। শোনো গিন্নি, আমি আসছি, সাবধানে থেকো। বাড়ি থেকে বের হওয়ার আগে একবার চারপাশটা দেখে নি। কেউ একজন দাঁড়িয়ে আছে, তার মানে মন্ত্রীমশাই আমার পরিকল্পনাটা ধরে ফেলেছেন। হ্যাঁ, কি হলো, থামলে কেন? আরে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। শোনো, তোমার লাল পেড়ে শাড়িটা দাও তো, আমি তুমি সাজবো। তোমার কি বুদ্ধি গো! দাঁড়াও, দিচ্ছি। এই নাও। দাও দাও দাও, ঠিক আছে। একদম জমি দুই। আসি। নে, দাঁড়িয়ে থাক। এইভাবে লোকটার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। সবাই জানে, সেনাপতি, বিজ্ঞানী, সভাকবি, পণ্ডিত সবাই সব কিছু জানে। আপনি শুধু রাজসভায় ঘোষণা করে যাবেন, নির্দিষ্ট দিনেই বিশ্বকর্মা পুজো করে বাঁধের কাজ শুরু হবে, ব্যাস। ঠিক আছে। আর মন্ত্রীমশাইকে বুঝতে দেবেন না যে মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যটা জেনে গেছি। কিন্তু এই রকম করবার কি কারণ সেটাই তো বুঝতে পারছে না। এবার সেটাও বুঝে যাব। আমি আসি মহারাজ, আসি রানীমা। যাবার আগে বিজ্ঞানীর কাছ থেকে একটা জিনিস নেবার আছে, ওটা নিয়ে আমি পূর্ব পারে চলে যাব। আশীর্বাদ করি বিজয়ী হয়ে ফিরে এসো। প্রহরী, গোপালের সাথে যাও, গোপালের যেন কোনো বিপদ না হয়। যথাজ্ঞা মহারাজ। শোনো ভাই, তোমাদের সাথে কিছু কথা বলার জন্যই আমাদের এখানে ডাকা হয়েছে। তোমরা জানো, তোমাদের এই নদীর ওপর বাঁধ দেওয়া হবে। এ তো ভালো কাজ, নদীর জল ধরা থাকবে, চাষাবাদ হবে। ওটা তোমরা ভাবছো, আসলে তোমাদের ক্ষতি। মন্ত্রীমশাই তো তোমাদের ক্ষতি চান না। পুরো বিষয়টা কাল তোমাদের মন্ত্রীমশাই এসে বোঝাবেন। এখন থেকে তোমরা ওই তোমাদের নদী পাহারা দাও। দেখো, ওই মন্ত্রী মশাই যখন আসবেন বলেছেন, তখন বিষয়টা সহজ নয়। নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। আমাদের কাজ হলো ওই নদীকে পাহারা দেবার, কেউ যেন কিছু খুঁড়তে না পারে। শুনলে তো প্রহরী, তুমি প্রাসাদে ফিরে যাও, মহারাজকে সব কথা বলো। আবার এখানে আসার সময় কিছু শুকনো খাবার নিয়ে আসো, ওই মুড়ি, চিড়ে, মুরগি, বাতাসা, এসব। এই কদিন তো এই সবকেই থাকতে হবে। ঠিক আছে গোপাল দাদা, আমি আসছি। কাল থেকে শুরু হবে খেলা, যে যেরকম কাজ করবে তার সেই রকম পাওনা হবে। মহারাজ, মহারাজ বাঁধ নিয়ে কি ভাবলেন? আমার তো কিছু ভাবার নেই, বাঁধ হবে, নির্দিষ্ট দিনেই হবে। মহারাজ, প্রজারা অসন্তুষ্ট, ওরা তো এখানে কিছুতেই কাজ করতে দেবে না। আমার কাছে খবর আছে, ওরা নাকি নদী পাহারা দিচ্ছে। আমি সৈন্য পাঠাবো, উন্নয়ন যে বা যারা থামিয়ে দিতে চায় তাদের তো ক্ষমা করা যায় না। নির্দিষ্ট দিনে তিথি মেনে খনন কাজ শুরু হবে। আমি পোটোকে খবর পাঠিয়েছি, প্রতিমা নির্মাণও শুরু হয়ে গেছে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন, আপনার আজ্ঞা শিরোধার্য। আজ রাতেই আগুনটা জ্বালাতে হবে। অর্ধেক কাজ তো ঘটা করেই দিয়েছে, বাকি কাজটা আমি করে নেব। কিন্তু একটা খোঁচা রয়েই গেল, গোপাল কোথায় গেল? হ্যাঁ গোপাল? কি ভাবছো মন্ত্রী? তোমার সব ভাবনা চিন্তার উপর দিয়েও একজন ভেবে নিয়েছে। হ্যাঁ, আজ রাতে সেই নাটকটা দেখতে যাব আমরা সকলে।
আমি মহারাজকে কতবার বোঝাবার চেষ্টা করেছি যে এইভাবে পূর্ব পাড়ের অধিবাসীদের আতান্তরে ফেলবেন না মহারাজ। নদীতে বাঁধ দিলে ক্ষতি হবে পূর্ব পাড়ের অধিবাসীদেরই। কাল বলেছিলাম না যে মন্ত্রীমশাই আসবেন, উনি এসেছেন। হ্যাঁ, কথা রেখেছেন। দরকার পড়লে আমি মহারাজের সাথে সম্মুখ সমরে লড়াই করতে প্রস্তুত, যদি তোমরা আমার সাথে থাকো। আছি আমাদের বিপদে যে আছে আমরা তার বিপদেও আছি। ওরে বাবা রে, একে রে, এই বাঁচাও বাঁচাও বাঁচাও! মন্ত্রীমশাই, এ তো ভাল্লুক। পালান মন্ত্রীমশাই, পালান। পালাবোটা কোথায়? আরে পালাবোটা কোথায়? এটা আমার তৈরি ভাল্লুকের চামড়া, একেবারে আসলের মতো। এটা নিয়েই ও এখানে এসেছে। গোপালের এটা নতুন খেলা, ভাল্লুক সেজেছে রাতের বেলা। বাঁচাও বাঁচাও ভাল্লুক, বাঁচাও বাঁচাও! মন্ত্রীমশাই, এই নদীতে ঝাঁপ মারুন। আরে আরে আমি সাঁতার জানি না, আমি সাঁতার জানি না। এই কাদায় পড়ে গেলাম, এই ভাল্লুকটা ঘাড়ের কাছে এসে গেল। ঘটা ঘটা, আমার বউটা বিধবা হয়ে যাবে বাবারে। মন্ত্রীমশাই, আপনার খেলা শেষ। শোনো ভাই সব, তোমাদের একটা কথা বলি। এই মন্ত্রীমশাই তোমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। ও মা, এ তো গোপাল। পালাই বাবা। কোথায় যাবে ঘটা ভাই? চলো চলো, এবার কারাগারে চলো। আমার কোনো দোষ নেই, এই মন্ত্রী মশাই এইসব করতে বলেছেন। আমি আজ্ঞাবহ ভৃত্যের মতো আদেশ পালন করেছি। মহারাজ, মন্ত্রীমশাই পপাত ধরণী তলে। মন্ত্রীমশাইয়ের জারিজুরি শেষ। এসব কি হচ্ছে বলুন তো? এই মন্ত্রী তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছিল। এই বাঁধ হলে সবার মঙ্গল। আচ্ছা, তোমরা কি মনে করো মহারাজ তার প্রজাদের ক্ষতি করতে পারেন? আমাদের ভুল হয়েছিল, ভুল বুঝেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের আমি ক্ষমা করলাম। ভাদ্র সংক্রান্তিতে আমরা বাবা বিশ্বকর্মার পুজো দিয়ে আমাদের বাঁধের কাজ শুরু করব। প্রহরী, মন্ত্রী আর ঘটাকে কারাগারে নিয়ে চলো। আর গোপাল, ভাল্লুকের চামড়া ছেড়ে দিয়ে এবার নিজের রূপে ফিরে এসো। যথাজ্ঞা মহারাজ। এই ফিরে এলাম নিজের রূপে। মহারাজ মহারাজ, কোদাল নিয়ে মাটিতে কোপ মারুন। আপনার কোদাল চালানোর সাথে সাথে বাঁধের কাজ শুরু হয়ে যাবে। পুজো কি শেষ পণ্ডিত? মহারাজ, পুজো শেষ, প্রসাদ বিতরণ করতে বলুন। বড় ভুল হয়ে গেল গোপাল। এত ডামাডোলে নবাব বাহাদুরকেই তো নিমন্ত্রণ করা হলো না। তাতে কি, যেদিন এই বাঁধের উদ্বোধন হবে সেদিন নবাব বাহাদুরকে দিয়ে উদ্বোধন করাবেন। এখন প্রসাদ নিন। গোপাল, এই নাও প্রসাদ। এই নিন কোদাল, মাটিতে কোপ লাগান মহারাজ। জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। সহায় যখন বাবা বিশ্বকর্মা, তখন কে করবে অকর্মা? না 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 না, এইভাবে আর ভালো লাগছে না। সবই হচ্ছে, তবু কি যেন একটা হচ্ছে না। কতদিন হয়ে গেল তেমন কোনো নিমন্ত্রণ পাওয়া যায়নি। মনটা কেমন আনচান আনচান করে না। ও, এই ব্যাপার। এটা আগে বলবেন তো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে নিমন্ত্রণ একটা এলো বলে। হ্যাঁ, বলো কি? তা মন্ত্রীমশাই, নিমন্ত্রণ কি পায়ে হেঁটে আসছে না ঘোড়ায় চেপে? এদিকে তো সবার কাজ শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আমারই বোধহয় আসতে একটু
দেরি হয়ে গেল মহারাজ। হয়ে যখন গেছে তখন আর কি করবে? বসে বসে ডিমের তা দাও এবার। সেই সব করার কি আর সময় আছে মহারাজ? আসলে ওই সারা বছরই তো আমার অস্ত্রশস্ত্র নিয়ে কাজ, তাই ঠাকুরকে সন্তুষ্ট করতে এবার ওই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি, তাই সব দিকটাই সামলাতে হচ্ছে। বাহ, এই তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এই উপলক্ষেই আপনার ও আপনার সব সভাসদদের নিমন্ত্রণ থাকলো পুজোর দিন। এই বলেছিলাম না মহারাজ, নিমন্ত্রণ আসছে। কি মিলে গেল তো এবার? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তবে হচ্ছে যখন, তখন পুজোটা না হয় একটু বড় করেই হোক। আমি নিজে সেনাপতির সঙ্গে ব্যবস্থাপনায় থাকবো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। যাও যাও, তবে আর দেরি করো না। বলি বেশ তো বসে বসে হাই তুলছো, বলি সভায় যাওয়ার তাড়া নেই বুদ্ধি? তারা আর আমার কিসের গিন্নি, যত তারা তো মন্ত্রী মশাইয়ের। বিশ্বকর্মা পুজোর জোগাড় যন্ত্র করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বলে কথা। আমায় মনে হচ্ছে এইভাবে হাই তুলে তুলেই দিন কাটাতে হবে। তুমি যাই করে কাটাবে কাটাও, কিন্তু আমরা এখন কি করবো বলো তো? এসেছিস যখন তখন ভালোই হয়েছে। একটা কাজ তোদেরকে দেওয়া যেতেই পারে, বুঝলি? কি কাজ গো গোপাল দাদু? মন্ত্রীমশাইয়ের অতি সততা চোরের লক্ষণ মনে হচ্ছে, তাই তোরা মন্ত্রীমশাই আর সেনাপতির গতিবিধির উপর নজর রাখতো দেখি। আজকে এটাই আমাদের কাজ তো। হ্যাঁ, তবে দেখিস কেউ যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা তোমাকে এসে একেবারে পাক্কা খবর দেব। এসো সেনাপতি, চলো দেখে শুনে আগে পুজোর বাজারটা ঠিক করে সেরে ফেলি। এটার এমন কি ব্যাপার? মোহর দেব আর মালপত্র নেব। আরে ব্যাপারটা যদি অতই সোজা হতো তাহলে আর আমাকে তোমার সঙ্গে আসতে হতো না। কেনাকাটা করার সময় চোখ কান খোলা রাখতে হয়, বুঝলে? বুঝলাম, মানে ওই পচা গলা ফল যাতে গছিয়ে না দেয়, তাই তো? এই দাও তো, দাও সব রকম ফল 5 কেজি করে মেপে দাও দেখি। আর হ্যাঁ, দামটা কিন্তু বুঝে শুনে নেবে। না না না, ও সব দিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি একেবারে পাইকারি দাম নেব মন্ত্রীমশাই, বেশিও নয় আবার কমও নয়। আমাদের কান খাড়া করে ওদের কথাবার্তা শুনতে হবে। আর সেই সঙ্গে পাকা রসিদও দেবে। তবে আমি যে এই এত ফলের বরাত পাইয়ে দিলাম, তার জন্য আমার পাওনাটার কি হবে? আপনার পাওনা? ও যেন আকাশ থেকে পড়লে। শোনো, ভালোয় ভালোয় বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা আমার পাওনা আমার কাছে পৌঁছে দেবে, কথাটা যেন খেয়াল থাকে। আচ্ছা, এই মিষ্টিটাও কি এখন থেকেই নিয়ে রাখতে হবে মন্ত্রীমশাই? শুকনো কিছু মিষ্টি নেওয়া যেতেই পারে, তবে সেটা এমন কিছু বড় কথা নয়। আসল কথা হলো দামের ব্যাপারটা ঠিক করে রাখতে হবে। কিরে ভোলা, তাই তো? দাম তো সব ঠিক করাই আছে, আপনাকে কি আর আমি ঠকিয়ে নেব? কোন মিষ্টি কটা করে লাগবে সেটা বলুন। ওরে ওরে, আমাকে ঠকানো কি অতই সহজ? সে তুই চাইলেও পারবি না। বিশ্বকর্মা পুজোর জন্য কাঁচা গোল্লা, দরবেশ, কালাকাঁদ সব 100টা করে লাগবে। হ্যাঁ, তবে শোন, এবার আর মুখের কথায় কাজ হবে না। মিষ্টির হিসাব কষে পাকা রসিদ দিবি, কেমন? দিয়ে দেব মন্ত্রীমশাই। তবে শুধু ওটা দিলেই হবে না, সঙ্গে এই এত মিষ্টির বরাত পাইয়ে দেওয়ার জন্য আমার ভাগের ভাগটাও বিশ্বকর্মা পুজোর দিন আমার বাড়িতে পৌঁছে দিবি। সে কি? নয়, হ্যাঁ। আরে বাস, মন্ত্রীমশাই তো আচ্ছা কল খাটিয়েছে। দাদু কি আর এমনি এমনি আমাদের নজর রাখতে বলেছে? চল চল, আর দেরি না করে এক্ষুনি গিয়ে দাদুকে খবরটা দি। দাদু নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল। মন্ত্রীমশাই সেনাপতির সঙ্গে পুজোর কেনাকাটা করে ওই বিক্রেতাদের কাছ থেকে বরাত পাইয়ে দেওয়ার অর্থ দাবি করছেন। বিক্রেতারা পুজোর দিন সকালে ওর বাড়িতে ওই অর্থ পৌঁছে দেবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তো মন্ত্রী মশাই কলে পড়বেনই পড়বেন।
এই তো সবাই হাজির আছে দেখছি। তাহলে সবাই শুনুক পুজোর ব্যবস্থাপত্র কেমন চলছে। হ্যাঁ হ্যাঁ, দৌড়ে দৌড়ে চলছে নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে? তুমি আর এইসব কি বুঝবে হে? কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে সব ব্যবস্থা করছি সে তো আমিই জানি। জীবনে ওই কুটকচালি করা ছাড়া তো আর কিছুই করলে না। ও মা, খেটে খেটে মন্ত্রীমশাই হয়েছেন বেহাল, তবেই তো হবে পুজো, থাকবে ছন্দ, বাজবে তাল। ভালো বলেছ কবি, আহা সাধু সাধু। শুধু বললে হবে না, খাটুনিও আছে মহারাজ। মন্ত্রীমশাই ছিলেন বলে কোনো কাজেই কোনো অসুবিধে হচ্ছে না। সে তো হবেই, এই না হলে চোরে চোরে মাস্তু তো ভাই। কি বললে গোপাল? কি বললে? আমি চোর? আর আমি চোরের ভাই? হ্যাঁ, শুনলেন মহারাজ? শুনলেন গোপালের কথা? কথার আর কি, না আছে মুন্ডু আর না আছে মাথা। না 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 না, গোপাল যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। এটা তো গুরুতর অভিযোগ। যা ভেবেছ সেটা প্রমাণ করতে হবে, কিন্তু না হলে নিজের কথা ফিরিয়ে নিতে হবে। প্রণাম মহারাজ, সভার কাজের মধ্যে হাজির হওয়ায় আমি দুঃখিত। আরে আরে, বর্ধমানের মন্ত্রীজি, এসো এসো। কি উদ্দেশ্যে আসা হয়েছে বলো? আগে মহারাজ, খবর পেলাম কৃষ্ণনগরে বাবা বিশ্বকর্মার পুজো হচ্ছে, তারই ব্যবস্থাপনা দেখতে এলাম আমি। সেটা দেখার জন্য সেই বর্ধমান থেকে ছুটে এখানে আসতে হলো? সেখানে হয় না বুঝি? হলে তো আর কোনো সমস্যাই হতো না। সে কি, কিন্তু না হওয়ার কারণটা কি? আমাদের রাজামশাইয়ের কাছে বারবার পুজো করার আবেদন করেও লাভ হয়নি। রাজামশাইকে কোনোভাবেও রাজি করানো যায়নি। এই তো গোপালকে পেঁচে ফেলবার মোক্ষম একটা সুযোগ চলে এসেছে এবার। এই ব্যাপারে আমার একটা প্রস্তাব আছে মহারাজ। আছে যখন তখন বলে ফেলো, চেপে রেখে আর লাভ কি? আগে মহারাজ, বর্ধমানের রাজাকে পুজোর ব্যাপারে রাজি করানোর কাজটা যদি গোপালকে দেওয়া হয় তবে কেমন হয়? হ্যাঁ, মন্দ হয় না। গোপাল নিশ্চয়ই রাজামশাইকে বুঝিয়ে একটা কিছু সমাধান করবে। তবে তো আর কোনো চিন্তাই থাকে না। গোপাল মশাই, আপনি আর না করবেন না কিন্তু। বুঝেছি, মন্ত্রী মশাই তবে আমাকে জব্দ করার ফন্দি আটছেন। কি হলো গোপাল? বিপদ বুঝে হাত তুলে দিলে নাকি? না না, তোলা তুলির আর কি আছে। আর মহারাজেরও যখন এমনই ইচ্ছে যে আমি গিয়ে রাজামশাইকে বোঝাই, তখন না হয় যাব। তবে আমি একা নয়, সঙ্গে আমার দলবলও থাকবে, আর এর জন্য কিছু খরচ খরচাও হবে। খরচ খরচা নিয়ে ভাবতে হবে না আপনাকে, সেই সব ব্যবস্থা আমি করে দেব। ব্যাস ব্যাস, তবে তো সব মিটেই গেল। মিটে গেল নাকি ঘেঁটে গেল সেটা তো সেখানে গেলেই টের পাবে। তাহলে গোপাল, আর দেরি করো না, কিভাবে কি করা যায় দেখো। এই তো সব গুছিয়ে বসে গেছিস দেখছি। এবার তাহলে চটপট শুরু করে ফেলতে হবে। তোমার কথা মতো কাগজ কলম নিয়ে বসে তো গেলাম, কিন্তু এবার করবোটা কি দাদু? হ্যাঁ, তুমি আবার আমাদের পড়াশোনা করাবে না তো? তাহলে কিন্তু আমরা আবার সব কুটিয়ে পালাবো। দাঁড়া দাঁড়া, আগে আমি তালিকাটা বানানো শুরু করি, তারপরে যাবি। তুমি কি করছো বলো তো? পড়াশোনা করানোর জন্য তো পণ্ডিত মশাই আছেন না? তুমি আবার টোল খুলে বসবে নাকি এবারে? টোল নয় গিন্নি, আমি তো আগে দল বানাবো, আর তারপর সেই দল নিয়ে বর্ধমান রাজ্যে যাব। আবার সেই হেয়ালি করা শুরু করেছো? শুধু খই ভাজা নয় গিন্নি, বিশ্বকর্মার বংশধরদের যোগ্য সম্মান পাইয়ে দেওয়াও আমার উদ্দেশ্য, বুঝলে? আর সেটাও আমি পাইয়েই ছাড়ব। হ্যাঁ, মোটামুটি একটা তালিকা বানিয়ে ফেলেছি। এবার এই তালিকায় লেখা নাম ধরে ধরে এদের সবাইকে আজ বিকেলেই গ্রামের বটতলায় জড়ো হতে বল দেখি। এরা তো সবাই গ্রামে কিছু না কিছু কাজ করে গো দাদু। এদের নিয়েই দল বানাবে তুমি? তার মানে আমরা দল থেকে বাদ? এটা কিন্তু ভালো হলো না দাদু। সব খেলায় কি আর একই দল খেলে রে? এই খেলার জন্য যে ওদেরই দরকার। তুমি থাকো তোমার খেলা নিয়ে, আমি চললাম রান্না করতে। হ্যাঁ, গোপাল দাদা,
আমাদের সবাইকে ডেকে পাঠালে কেন বলো তো? আমিও তো তাই ভাবছি, তাও আবার একেবারে একজন দুজন নয়, নজন একসাথে। মনে হচ্ছে বড় কোনো কাজের ফরমাইশ আছে। তবে আসল দরকারটা তো গোপাল দাদাই বলতে পারবে। ওই ওই তো ওই তো গোপাল দাদা এসে গেছে, গোপাল দাদা। এই তো সবাই এসে গেছে দেখছি। তাহলে শোনো, এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের সবাইকেই তোমাদের হাতের কাজের নমুনা নিয়ে বর্ধমান রাজ্যে যেতে হবে। সেটা আবার কেন? সেখানে গিয়ে কি হবে? হবে হবে, কিছু তো একটা হবে। বর্ধমানের রাজামশাইকে খুশি করতে পারলে পারিতোষিক পাবে। সেটা কি কম বড় ব্যাপার? তাহলে তো দারুণ ব্যাপার। না না না, আমরা যাব, আমরা সবাই মিলে যাব। কাল বাদে পরশু বিশ্বকর্মা পুজো, তাই হাতে বেশি সময় নেই। কাল সকালেই সবাই মিলে বর্ধমান যাব। না এবার ঝটপট তৈরি হয়ে নাও দেখি সবাই। সকাল থেকে কেবলই হাত চুলকে যাচ্ছি। বুঝতেই পারছি না হচ্ছেটা কি। ভালো লক্ষণ রাজামশাই, আপনার নিশ্চয় প্রাপ্তি যোগ আছে। গোপালের তো দেখা নেই, আসি বলে আসবে নাকি? আরে তো যোগ আছে না বিয়োগ আছে সেটা তো সময় হলেই বুঝতে পারবো। প্রণাম রাজামশাই, আপনার কুশল সংবাদ নিতে কৃষ্ণনগর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র আমায় পাঠালেন। এই তো গোপাল এসে গেছে, দেখি কি কেরামতি দেখায় এবারে। এসো গোপাল, এই মহারাজ এখন কেমন আছেন সেই সংবাদ আগে দাও দেখি। মহারাজ কৃষ্ণচন্দ্র ভালোই আছেন রাজামশাই, আর তিনি প্রতিবেশী রাজা মানে আপনার প্রতি সম্মান দেখাতে কিছু উপঢৌকনও পাঠিয়েছেন। কই গো, একে একে এসো তোমরা। রাজামশাইয়ের জন্য কি কি নিয়ে এলে নিজের হাতেই দাও ওনাকে। তা এরা কারা গোপাল? এই তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি রাজামশাই, এরা সবাই শিল্পী রাজামশাই। প্রথমে কামার আপনার হাতে তুলে দিচ্ছে তলোয়ার, এরপরে ছুতোর দিচ্ছে কাঠের গয়নার বাক্স, শ্যাকরা সোনার হার বানিয়ে এনেছে আপনার জন্যে, আর কুমোর এনেছে মাটির নকশা কাটা ঘোড়া পুজো। না না, এখনো আছে রাজামশাই। এই যে কাঁসা শিল্পী কাঁসার বাসন বানিয়ে এনেছে, আর তাঁত শিল্পী এনেছে তাঁতের ধুতি পাঞ্জাবি। এখানেই শেষ নয়, পুষ্পশিল্পী ফুলের মালা তুলে দেবে আপনার হাতে, আর চিত্রশিল্পী দেবে এই চমৎকার চিত্র। সব শেষে শঙ্খশিল্পী তার বানানো শাঁখ আপনার হাতে তুলে দিল রাজামশাই। ও এই করেছে কি মহারাজ কৃষ্ণচন্দ্র? না না না, ওর দানে আমি মুগ্ধ। আসলে রাজামশাই, এই 9টি উপহার 9টি শিল্পের পরিচয়। তবে এইসব যত না মহারাজের দান, তার থেকেও বেশি ঠাকুর বিশ্বকর্মার, কারণ এই শিল্পীরা যে সবাই তাঁরই কৃপাদৃষ্টিতে বেড়ে উঠেছেন। রাজামশাইকে সবটা একটু বুঝিয়ে বলো গোপাল। মানে ওই এর মধ্যে বাবা বিশ্বকর্মা ঠাকুর এলেন কিভাবে? ওনাকে তো আসতেই হবে, না এসে কোথায় যাবেন রাজামশাই? ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ব্রহ্মার শাপে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি মানব কুলে জন্ম নেয় এবং তাদের 9 পুত্র সন্তান হয়। তারাই বড় হয়ে এই 9 শিল্পের জন্ম দেয়। এইভাবেই বিশ্বকর্মা ঠাকুরের পুত্ররা অতি নিপুণতার সাথে সমাজ ব্যবস্থার মূল শিল্পগুলোর দেখাশোনা করে যাচ্ছেন আজও এইভাবে। ওহো, ব্যাপারটা তাহলে এই রকম। এই এতটা তো আগে বুঝিনি। আমি তো এসব কিছুই জানতাম না। তাহলে এটাও জেনে রাখুন রাজামশাই, মহারাজ কৃষ্ণচন্দ্র এইসব মানেন বলেই কৃষ্ণনগরে বাবা বিশ্বকর্মার কৃপা দৃষ্টি থাকে সব সময়। বলো কি, তাই নাকি? এবার তবে আসি রাজামশাই। আমি তো আগেই আপনাকে বলেছিলাম রাজামশাই, বাবা বিশ্বকর্মার পুজো করলেই কর্মে উন্নতি হবে। না 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 না, এখন বুঝছি মন্ত্রী, তুমি খুব একটা ভুল বলনি। এই শিল্পীদের যথাযোগ্য পারিতোষিক দিয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করো, আর ওই গোপালেরও হাত ভরিয়ে দাও। এদিকে তো সাজসজ্জা সব হয়েই গেছে, এবার পণ্ডিত মশাই এসে পুজো শুরু করে দিলেই হয়। সবটা নিজের হাতেই করলে দেখছি। কি আর করি,
বটা তো আমাকে একা রেখে সেই যে গেল আর এলো না। না না, এটা তো মোটেই ভালো কথা নয়। তবে আরেকজন যে এখনো এলো না। আপনি কি মন্ত্রী মশাইয়ের কথা বলছেন? ঠিকই ধরেছো। আসলে মন্ত্রী মশাই যতক্ষণ না সবটা নিজের চোখে দেখছেন ততক্ষণ যেন ওই শান্তি পাচ্ছি না। কিন্তু মন্ত্রী মশাই এখন আসবেন কি করে? আজ সকালে কারা যেন সব মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে আসবে, তাই মন্ত্রী মশাই তাদের জন্য অপেক্ষা করবেন বললেন। আর বটা তো সেখানেই ঘুরঘুর করছে। বুঝেছি, কিন্তু এদিকে মহারাজ যে এলেন বলে না না, আমাকে একাই সবটা সামলাতে হবে মনে হচ্ছে। কই এখনো তো কারোর কোনো পাত্তা নেই। আমি শুধু সেজে গুজে পাইচারি করছি। শুধুই আপনি একা নন মহারাজ, দেখুন আমরাও সেজেছি পুজোর সাজ। তৈরি হয়ে আস্তে আস্তেই একটু দেরি হয়ে গেল। আমরা তো না হয় দল বেঁধে এলাম সবাই, কিন্তু গোপালের তো দেখা নেই। আমিও তো অপেক্ষা করছি সবাইকে নিয়ে একসঙ্গে সেনাপতির পুজোতে যাব বলে, কিন্তু এসে গেছি মহারাজ। কিঞ্চিত বিলম্ব হলো বটে, তবে এসেছে নিশ্চিত। এই তো তুমি এসে গেছো গোপাল। বাহ বাহ বাহ, বেশ। তা ওদিকের কি হাল? যেমন পেরেছি তেমন গুছিয়ে দিয়ে এসেছি মহারাজ। সে তো বুঝলাম, কিন্তু তাতে করে বর্ধমানের রাজার মন পরিবর্তন করা গেল কি? বীজ ছড়িয়ে দিয়ে এসেছি মহারাজ। এবার গাছ বেরোলেই জানতে পারবেন কাজ কেমন হলো। তবে শুধু গাছ নয়, ফলের আশাও করতে পারেন মহারাজ। প্রণাম মহারাজ, বর্ধমান রাজ্যের আমন্ত্রণ গ্রহণ করুন মহারাজ। আমন্ত্রণ? কেমন আমন্ত্রণ? বর্ধমান রাজ বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছেন, তাই সবার নিমন্ত্রণ। বলো কি? তাহলে গোপালের কাজ আছে বলতে হবে। একেবারে হাতে গরম নেমন্তন্ন। কাজ যে হবে সেটা তো জানতামই, তবে এত তাড়াতাড়ি হবে সেটা তো বুঝতে পারিনি। সে যাই হোক, একটা নিমন্ত্রণের জায়গায় এখন দুটো নিমন্ত্রণ। প্রথমে তাহলে সেনাপতির কাছে যাব, তারপরে সদল বলে বর্ধমান রাজ্যে। কোনোটাই ছাড়া যাবে না কিন্তু। সবই ঠিক আছে, তবে একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি হয়ে যেতে হবে যে মহারাজ। তিনি নাকি সকাল থেকে বাড়িতেই বসে আছেন। হ্যাঁ তাই নাকি? ই আবার কেমন কথা? এই তোমরা চলো, আমি ততক্ষণ গোপালের সঙ্গে মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখি মন্ত্রী করছেটা কি। ওহ, আরে সকাল সকাল কোথায় একে একে সবাই চলে আসবে তা নয়, আমাকে এখন তীর্থের কাকের মতো হাঁ করে ওদের অপেক্ষা করতে হচ্ছে। উফ, উফ, তবে আসতে তো ওদের হবেই। বরাত যখন পাইয়ে দিয়েছি তখন আমার পাওনা গন্ডা না মিটিয়ে যাবে কোথায়? এখানে সোঁয়ের মতো দাঁড়িয়ে না থেকে বাইরেটা গিয়ে দেখো না যে কেউ এলো কিনা। দেখি দেখি যা এনেছো দিয়ে যাও, তারপর দেখছি। আরে 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 কি দেখো কাণ্ড, ফল নিয়ে আমি কি করব? আগে ফলের বরাত পাইয়ে দেবার জন্য এটাই তো আমার বেট। ফলেতেই তো বল। আপনি এই ফল কটা রাখুন মন্ত্রী মশাই। ফলেতেই বল? এই বল নিয়ে কি আমি লাফালাফি করব? মোহর কোথায়? মোহর? হ্যাঁ, মোহর কোথায়? মানে ছাড়ো দেখি, ছাড়ো। এরপরে আবার মোহরও লাগবে? হ্যাঁ, কি জাঁতা কলে পড়লাম রে বাবা। সেনাপতি মশাইয়ের ওই পুজোর বরাত পেয়ে তেমন যা লাভ হয়েছে সেইখান থেকে এই সরিয়ে রেখেছি আপনার জন্য। জানি তো, তোমার একেবারে পাকা কাজ। কই দেখি 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 কত কি নিয়ে এলে দেখি। হ্যাঁ দেখি। না না না, আর সহ্য করা যাচ্ছে না গোপাল। চলো তো গিয়ে মন্ত্রীকে হাতে নাতে ধরি এবার। হ্যাঁ হ্যাঁ চলুন না, সেইটা করতেই তো আপনাকে নিয়ে আসা মহারাজ। তাহলে এই ব্যাপার মন্ত্রী। সবার কাছ থেকে পুজোর বায়না বাবদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। তুমি কিন্তু এবার হাতে নাতে ধরা পড়ে গেছো মন্ত্রী। এই
না এই না মানে মানে ইয়ে কি যেন মহারাজ আপনি হ্যাঁ না মানে আমি তো আমি তো আমি 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 তো রাজকোষের জন্যেই আর থাক, আর ঢোক গিলতে হবে না। একবার পুজোটা মিটতে দাও, তারপরে সব সুদে আসলে উসুল করব আমি। তবে তারও আগে বর্ধমানের রাজামশাই যে নিমন্ত্রণ করেছেন সেখানে তোমার যাওয়া বাতিল। তারপরে কি হবে সেটাও হালকা করে শুনিয়ে রাখুন মহারাজ। তারপর আবার কি, আমরা সবাই যাব, শুধু মন্ত্রী যাবে না। তার বদলে মন্ত্রী প্রজাদের বাড়িতে গিয়ে গিয়ে নিজের হাতে প্রসাদ বিতরণ করবে। আমি 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 একা মহারাজ? একজনও যেন বাদ না যায়। চলুন মহারাজ, এরপরে তো আবার বর্ধমানেও যেতে হবে। সেখানে যে রাজামশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। এই যে পুজোর নিমন্ত্রণ পেয়ে সদল বলে হাজির হয়ে গেছি একেবারে। আরে আসুন আসুন, আমার কি সৌভাগ্য! ভাগ্য তো এবার আমাদের সবার খুলবে রাজামশাই। রাজ্যে পুজো হচ্ছে এবার। এই খোলার কথা যদি বলো তবে তো বলতে হয় গোপালই আমার চোখ খুলে দিয়েছে। ওর কথা শুনেই তো আমি স্থির করলাম যে এবার থেকে এখানেও পুজো হবে। আসুন তাহলে সবাই প্রতিমা দর্শন করে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তাহলে মহারাজ, যে বীজ পুঁতে গেছিলাম সেখান থেকে গাছই বেরোয়নি, ফলও ফলে গেছে। তাই তো দেখছি, এই না হলে গোপালের বুদ্ধি। আমি আর কি করলাম মহারাজ, সবই বাবা বিশ্বকর্মার কৃপা। জয় বাবা বিশ্বকর্মার জয়। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? উফ, ঘেমে নে বাজার করে ফিরে এসে যদি একটু জল বাতাসা না পাই, তুমি যাই কোথায় বলো তো? হ্যাঁ না, মনে হচ্ছে আজ আবার পুকুর পাড়ের জমায়েতে গিন্নি ভাষণ দিচ্ছে। আজ ফিরুক একবার, তারপর দেখাচ্ছি। দুজন মানুষের সংসারে এত বাসন যে কোথা থেকে পড়ে কে জানে বাপু। এই বাসন মেজে মেজে হাতে একেবারে হাজা পড়ে গেল। তা বাসনই মাজছিলে নাকি পাঁচ মাথা এক হয়ে পরনিন্দা পরচর্চা করছিলে? তোমাদের মেয়েদের কি আমি চিনি না ভেবেছো? তাই তো, এখন এটাই তো বলবে। মুখের কাছে সব সাজিয়ে গুছিয়ে তুলে দিচ্ছে কিনা, কোটা বাটা, রান্না করা, ঝাঁট দেওয়া, নেতা দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, কোন কাজটা করি না। আর তুমি বলো 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 বলো, আমি কি করি বলো? তুমি আবার কি করবে? কোন কাজটা তোমায় করতে হয় শুনি? ওই তো হেলতে দুলতে রাজসভায় যাও আর গায়ে হাওয়া লাগিয়ে চলে আসো। হ্যাঁ তাই বুঝি? তাই মনে হয় তোমার? তবে নয় তো কি, আমার মতো কাজ করলে তখন বুঝতে বুঝতে কাজ কাকে বলে। হ্যাঁ তোমার কাজের কথা আর বলো না গিন্নি, ওই রান্নাবাটি খেলা আবার কোনো কাজ হলো নাকি? সেটাই করে দেখাও না দেখি। একবার ওই ঝাঁটা খুন্তিটা হাতে ধরলে বুঝবে কত ধানে কত চাল। চাল তো তুমি এবার আমার দেখবে গিন্নি, এমন চাল চালবো যে দান দিতেই হিমশিম খাবে। প্রণাম মহারাজ। আরে 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 আরে, কি ব্যাপার গোপাল, আজ যে একেবারে ঠিক সময়ে ফিক ফিক করে হাসতে হাসতে সবাই হাজির হলে। আমার একটা আর্জি আছে মহারাজ। এই তো এবারে ঝেড়ে কাশো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল, তুমি অত কিন্তু কিন্তু করছো কেন? আগে মহারাজ, বলছিলাম কি, আগামী বেশ কয়েকদিন আমি রাজসভায় আসতে পারবো না। কদিন কেন? তুমি একেবারে চিরদিনের মতো ছুটি নাও না, তাহলে আপদ বিদেয় হয় গোপাল। কিন্তু তাহলে এইদিকে সব চলবে কি করে গোপাল? আমার বলা তো এখনো শেষ হয়নি মহারাজ। আমি আসবো না, তবে আমার বদলে আমার গিন্নি আসবে। আসন তো ফাঁকা থাকবে না।
গিন্নি আসবে মানেটা কি? এটা কি ইয়ার্কির ধান কল পেয়েছো নাকি যে যা ইচ্ছে তাই বলবে আর তাই করবে? এই পুরুষ শাসিত সভায় স্ত্রী জাতির স্থান হয় কিভাবে? মহারাজ, নারী পুরুষের অধিকার যদি সমান সমান হয় তবে আমার গিন্নি কেন রাজসভায় বসতে পারবে না? তাও তো বটে। না না না, এটা তো অকাট্য যুক্তি। বেশ, তবে তাই হবে। আপাতত গোপালের বদলে গোপালের গিন্নি না হয় রাজসভায় আসবে। প্রণাম মহারাজ। এসো এসো এসো, গোপালের শূন্যস্থান তো তুমিই পূরণ করবে। তাই কি কখনো হয় মহারাজ? গোপালের মতো ভাঁড় আর কজন হয় যার কথা শুনে নয়, যাকে শুধু দেখেই হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এটা কিন্তু মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। দিনে দিনে গোপালের চেহারাখানা যা হচ্ছে তাতে আর হেঁটে নয়, গোপাল একেবারে গড়িয়ে গড়িয়ে যাবে। যেমন গোপালের কাণ্ড কারখানা, তেমনি ওই কুষ্মাণ্ড সদৃশ্য চেহারাখানা। এই যে আমি সেই এশিয়া থেকে শুনে যাচ্ছি উনি এরকম, উনি ওরকম, বলি ওনাকে নিয়ে ঠাট্টা তামাশাটা একটু বেশি রকম হয়ে যাচ্ছে না? ঠিক ঠিক, মন্ত্রী মশাই যেমন বলছেন বাকিরাও তো তেমন গলা মেলাচ্ছেন। মনে হয় ভীষণ মজা পাচ্ছেন। পাওয়াচ্ছি মজা। আমি যদি এখন মন্ত্রী মশাইকে সজনে ডাটা বলে ডাকি তবে কেমন লাগবে শুনি? মন্ত্রী মশাই নাকি ডাঁটা চচ্চড়ি হবে নাকি চিবিয়ে খাবে গোটা গোটা? দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের গিন্নি কিভাবে আমার মান সম্মান সব ভেঙে খান খান করে দিচ্ছে। এই শুরুটা কে করেছে মন্ত্রী মশাই? ইট মারলে তো পাটকেল খেতেই হবে। না 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 না, গোপালের অনুপস্থিতিতে গোপালের নামে টেরা বেকা তেমন কিছু বললে গোপালের গিন্নি তো খ্যাক করে ধরবেই ধরবে। তাই তো দেখছি, গোপাল তো না হয় একরকম, গোপালের গিন্নিও কিছু কম যায় না। কেশিরার এখন কি দেখলেন মন্ত্রী মশাই? আমার ওনার নামে নিন্দে করলে আপনার হাঁড়িও আমি হাতে ভাঙবো। হ্যাঁ, এইবার মন্ত্রী মশাই উচিত জবাব পেয়েছেন। অনেক হয়েছে, এবার মোক্ষম একখানা চাল চেলে গোপালের গিন্নিকে জব্দ করতে হবে। উফ, এই তো আচ্ছা গেঁড়া কলে পড়লাম। আগে সবজি কাটবো নাকি আগে মশলা বাটবো সেটাই তো ঠিক করতে পারছি না। না না, তার চেয়ে আমি বরং আগে ভাতটা রেঁধে ফেলি। এদিকে চাল ফুটবে, ওদিকে ততক্ষণে আমি না হয় অন্য কাজগুলো গুছিয়ে ফেলবো। হ্যাঁ, গোপাল দাদু, এদিকে তোমার কাজ কতদূর? দিদা তো রাজসভা থেকে ফিরলো বলে। আর ফিরে এসে যদি দেখে তুমি এইভাবে সব ছড়িয়ে বসে আছো তবে কিন্তু বেজায় চটে যাবে। এই তোরা থাম তো, এসব কি আর আমার কম্য? এরপরে আবার বাসন মাজা, ঝাঁট দেওয়া, উফ, কি করে যে কি সামলাবো। বাসি জামা কাপড় গুলা ধুয়ে ফেলো দাদু, ওগুলা ফেলে রাখলে দিদা তোমায় জেলে পাঠাবে। ওরে ছেলে, তুই কি না আবার আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, না 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 না, ছেড়ে দিলে হবে না। সব বাধা বিপত্তি আমাকে এইভাবে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, আর ঘরের কাজ সামলানোর জন্য অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। যাই বলো আর তাই বলো, দিদা কিন্তু তোমায় আচ্ছা পেঁচে ফেলেছে। মজা যেন আর ধরছে না। তবে শোন, শুধু হাসলে হবে না, দাদুর জন্য কাজের কাজটাও করতে হবে, বুঝলি? তুমি শুধু কি করতে হবে সেটা বলো, তারপর দেখবে সব কেমন ঝপ করে হয়ে গেছে। বেশ, তাহলে যেমন বলছি তেমনি কর। ওই গো, বলি সারাদিন পরে ঘরে ফিরলাম, তা একটু জল বাতাসাও কি জুটবে না? তবেই বুঝেছে তো গিন্নি, আমাকেও সারাদিন রাজসভায় গিয়ে কেমন খাটাখাটনি করতে হয়। হেঁটে নয়, হেঁটে হেঁটেই হাঁটু খুলে গেল আমার। তাই বলছি একটু জল দাও, খেয়ে জুড়িয়ে নি খানিক, তারপর না হয় চারটি মুখ খেয়ে দেবো। হ্যাঁ, ঘরে বাতাসা বাড়ন্ত, তাই শুধু জল দিয়েই কাজ চালিয়ে নাও। এ তো না হয় খাবার জল, কিন্তু আমার স্নানের জল সব তুলে রেখেছো তো? আমি কেন তুলতে যাব? তোমার লাগলে তুমি নিয়ে নাও, আমি কি বারণ করেছি নাকি? তোমার বেলায় তো আমি ঠিক জল গামছা ব্যবস্থা করে রাখি, আর আমার বেলায় লপডঙ্কা। মুখ ফুটে বলেছো যখন, তখন আর কি করি। এই নাও, জল দিলাম, আর এবার আমি এলাম। মানে এই যাবে কোথায়?
যায়? বলি খাওয়া দাওয়ার পরে যে একটু জিরিয়ে নেব, তার বিছনাপত্রর ব্যবস্থা কি করে দেবে শুনি? সেটাও আমাকেই করতে হবে? কি করব বলো? আসলে একদিন রাজসভায় গিয়েই না আমি বুঝেছি ওখানকার থেকে সুখের জায়গা আর হয় না। তাই এখানে এসে আর গতর কাটাতে ইচ্ছে করছে না। হ্যাঁ, কিন্তু এত সুখ কি আর তোমার কপালে সহ্য হবে গিন্নি? মন্ত্রী মশাই যখন আছেন তখন তিনি তো কলকাঠি নাড়বেনই নাড়বেন। আর তখন তুমি টের পাবে সুখ কাকে বলে। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ধাপ্পা দেওয়া চলবে না, ধাপ্পা দেওয়া চলবে না। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অযোগ্য ব্যক্তিকে রাজসভায় স্থান দেওয়া যাবে না, যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না। হচ্ছে না, হবে না। চাইছি না, চাইবো না। এই যে ব্যাপারটা কি মন্ত্রী, হ্যাঁ? সবার কাজকর্ম শিখিয়ে তুলে দিয়ে তুমি এরকম মানছি না মানবো না শুরু করলে যে? বলি মাথাটা ঠিক আছে তো নাকি? এতদিন তো ঠিকই ছিল মহারাজ, তবে গোপালের গিন্নি সভায় এসে বসতেই মাথাটা যেন থেকে থেকে কেমন পাক দিয়ে উঠছে। কেন 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 কেন? সে আবার কি করলো? আগে মহারাজ, গোপালের গিন্নি কিছুই তো তেমন করে না, আর এটাই হলো আমাদের বক্তব্য। খালি আসি, যাই, মাইনে পাই। এমন করলে কি করে হবে মহারাজ? বেশ তো, তাহলে তোমরা এখন কি চাইছো? আমাদের সাপ কথা, আর সেটা হলো যে গোপালের গিন্নিকে তার যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই তো গোপালের গিন্নি ঠিক সময়ই এসে হাজির হয়েছে। এসো এসো। আরে তোমাকে নিয়েই তো চর্চা হচ্ছিল এতক্ষণ। কেন মহারাজ? আমি আবার এমন কি করলাম যাতে আমাকে নিয়ে চর্চা হতে পারে? হ্যাঁ, আহা, কিছু করলে তো ল্যাঠা চুকেই যেত। কিছু করেনি বলেই তো যত আলোচনা। আসল কথাটা হলো গোপাল থাকলে সমস্ত সমস্যা তার বুদ্ধি দিয়ে সমাধান করে দেয়, ফলে রাজ্যের কাজ চালাতে ভীষণ সুবিধা হয়। গোপাল এক জায়গায় বসে থাকে বটে, তবে তার মাথা সব সময় চলে, তার বিশ্রাম নেই। তাই তুমি যদি গোপালের স্থানই গ্রহণ করো, তবে এবার তোমাকেও সেইভাবে বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করে দিতে হবে। এই রে, এবার তো আচ্ছা মুশকিলে পড়লাম। কবে যে ভাবতাম ভাঁড় মশাই রাজসভায় বসে বসে শুধু হাই তোলেন। ব্যাপারটা তাহলে তা নয়। হ্যাঁ, বেশ তো, তাহলে এবার সভার কাজ শুরু করা যাক। এসো এসো এসো, যে যা নিজের আসন গ্রহণ করো। শোনো মন্ত্রী, রাজকোষে নিয়মিত অর্থ জমা পড়ছে না, তাই তুমি অবিলম্বে গ্রামে গ্রামে ঘোষণা করে দাও যে রাজস্ব জমা করতে হবে। দরকার পড়লে আগামীকাল থেকেই সবাই যেন এসে সেই অর্থ জমা করে যায়। কিন্তু তার জন্য তো প্রয়োজনীয় অর্থ জোগাড় করে রাখতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এই তো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। কি হলো মন্ত্রী, চুপ করে আছো যে? আগে মহারাজ, সবই ঠিকঠাক আছে, কিন্তু কথা হলো ঘোষক দুজনেই তো খুব অসুস্থ, তাই ঘোষণাটা করবে কারা? এখন তো ঘোষণা করাও সম্ভব নয়। বলো কি? তাহলে তো আচ্ছা মুশকিল। মুশকিলের আর কি আছে, এমন সব মুশকিলেই তো আপনার গোপাল মুশকিল আসান হয়ে সব সমস্যার সমাধান করে দিত। এখন যখন গোপালের গিন্নি আছে, তখন ওই কিছু করুক। হ্যাঁ হ্যাঁ, না হলে উনি আর কোন কাজে লাগবেন? কই দেখি ওনার উর্বর মস্তিষ্ক থেকে কিছু উন্নত বুদ্ধি বের হয় কিনা। ভারী বেকায়দায় পড়লাম দেখছি। সমাধান তো কিছু একটা করতেই হবে, না হলে এরা যেভাবে আমাকে কোণঠাসা করছে তাতে তো রাজসভায় টেকাই দায় হয়ে যাবে। না 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 না, ভাঁড় মশাইকেও তাহলে সারাক্ষণই কিছু না কিছু ভাবতে হয়। কাজটা তো মোটেই সহজ নয় দেখছি। একদম সহজ নয়। আহা, উপায় কিছু পাওয়া গেল নাকি শুধু বসে থেকেই হাপিত্তেশ করতে হবে? না না, উনি তো কিছু ভাবছেন মনে হচ্ছে, উপায় কিছু একটা পাওয়া যাবে বই কি। যাবে যাবে করে তো সময়টাও চলে যাচ্ছে, পারবে কি পারবে না। মেয়েরা যে কি পারে আর কি যে পারে না তা তো কেউ জানে না। না 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 না, এবার একটা বুদ্ধি এসেছে। কি হলো? আরে নিজের মনে কি বিড়বিড় করছো? হ্যাঁ হ্যাঁ, মনে যদি কিছু থাকে তাহলে মুখে বললেই তো হয়ে যায়। সবাই জানবে গোপালের গিন্নিও
কম নয়। মহারাজ, ভেবে দেখলাম এই খবরটা ছড়িয়ে দিতে আমার আধ ঘন্টা সময়ও লাগবে না। হ্যাঁ, আমাকে একবার শুধু পুকুর পাড়ে যেতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাই নাকি? বেশ তো, যেখানে গেলে যা হয় তাই করো তবে। এই তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার পাতনটা ঠিক মতো পেতে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাক। আমার কুঁচোগুলো যদি কথা মতো সবটা গুছিয়ে ফেলে, তবে বাকি কাজও ঠিক হয়ে যাবে। এই তো আমরা এসে গেছি গোপাল দাদু, তুমি যেমন যেমন বলেছিলে আমরা তেমন তেমনই করেছি। সবাইকে খবর দেওয়া হয়ে গেছে, লোকজন এক্ষুনি সব এলো বলে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ, এদিকেও তো সব গোছানোই আছে। তোরা তাহলে ততক্ষণে যে শুকনো শাল পাতা এনেছিস সেগুলো দিয়ে থালা বানিয়ে ফেল চটপট। এই যে এইভাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, সবাই আসার আগেই আমাদের কাজ হয়ে যাবে। না না, আমি কেন চিন্তা করব? চিন্তা তো করবে তোদের দিদা। ওই তো পুকুর পাড়ে গ্রামের মেয়েরা জড়ো হয়েছে, এবার ওদের কাছে গিয়ে বেশ সাজিয়ে গুজিয়ে কথাটা পারতে হবে। কি গো, সবাই যে দেখছি মুখে তালা এঁটেছো। হ্যাঁ, কাজে চাপ আছে বুঝি? হ্যাঁ, মুখ আর বুঝলাম কই, যত যাই হোক মুখ বুঝে আমি থাকতে পারবো না গো। কথা বলতে না পারলে না আমার বাবু পেট ফুলে আইডাই করে। এ কি আর আমি জানি না, তাই তো কথাটা বলতে আমি ছুটে এলাম। হ্যাঁ, উমা, কি কথা গো? মনে হচ্ছে যে এমন তেমন নয়, বেশ তেমন তেমন কোনো কথা নাকি? সে তো বটেই, না হলে কি আর তোমাদের শোনানোর জন্য আমি এমন হাঁক পাক করি? আহা, কথাখানা কি সেটা তো বলবে নাকি? কথাটা হলো যে মহারাজ গোপনে একটা পরিকল্পনা করেছেন, খাজনা জমা দিতে হবে, তাও আবার কালকের মধ্যেই। আর খাজনার অর্থ জোগাড় করতে না পারলে জমির দলিল কেড়ে রেখে দেবেন। হ্যাঁ, ও মা, বলো কি গো, সে তো মারাত্মক কথা। তবে আর বলছি কি, তবে কথাটা পাঁচ কান করো না, সবাই জেনে গেলে মহারাজ আমাকেই না সন্দেহ করে। হ্যাঁ, সে তুমি কিচ্ছু ভেবো না গো, আমরা এই কথা কাউকে বলবো না, কাউকে বলবো না। আর আমিও ভালো করেই জানি তোমরা এই কথাটা না বলে থাকতেও পারবে না, আর সেটাই তো আমি চাই। ওসব ছাড়ো, ওসব ছাড়ো, এদিকে তোমার কর্তা যা বলে পাঠিয়েছে সে কথাখানাও কিন্তু ভালোই চাউর হয়েছে। তাই নাকি? তার তো পেটে পেটে অনেক কথা। তা কোন কথাটা বললো শুনি? ও মা, তুমি জানো না সে কি গো, তোমাদের বাড়িতে যে পাড়া সবাই যাচ্ছে দল বেঁধে, এক্ষুনি হয়তো পৌঁছেই গেল সবাই। তাহলে তো এক্ষুনি গিয়ে দেখতে হচ্ছে একবার। এই তো সবাই একে একে হাজির হচ্ছে দেখছি, আর যারা আসছে তারাও তো কিছু না কিছু নিয়ে আসছে। কেউ চাল, কেউ ডাল, কেউ সবজি, কেউ নুন তেল নিয়ে আসছে। না, যেমন ভেবেছিলাম তেমনই হচ্ছে। দাদু, সবাই তো এসে গেছে, এবার কি করবে সবাই মিলে? এসো এসো, এবার না হয় সবাই মিলে কুটে বেটে রান্না চাপিয়ে দাও। হ্যাঁ, ঠেলে রাখলে আমাদেরই খেতে বসতে দেরি হয়ে যাবে। আরে মিলেমিশে কাজ করব, তাতে বসে থেকে লাভ কি? চলো চলো, হাতে হাতে করে ফেলি। আমরা বরং সবজি আনাজ কেটে দিই আর মশলাটা বেটে দিই। এসব কি হচ্ছে? এখানে তো হই হই কাণ্ড দেখছি। ভালোই হয়েছে গিন্নি, এসে যখন পড়েছো তখন হাত মুখ ধুয়ে নাও, একেবারে গরম গরম খাবার খাবে। এসবের মানেটা কি? এরা সবাই এসে এরকম মিলেমিশে রান্না বান্না করতে শুরু করে দিল কি করে? এই মিলে মিশে খাওয়ার হুজুগটা তো গোপাল দাদুই তুলেছে। আর একবার কানে যেতেই লোকজন ছুটে ছুটে এসে নিজেরাই কাজে লেগে পড়েছে। আর থালা বাটি মাজা ধোয়ারও ব্যাপার নেই, কারণ এই শাল পাতায় খেয়ে যথাস্থানে ফেলে দিলেই হবে। ধন্যি বুদ্ধি তোমার,
তবে আমিও একটা মোক্ষম বুদ্ধি চেলেছি, সেটা কতটা কাজ করলো এখন সেটাই দেখার। হ্যাঁ, দেবে দেবে, সবাই দিতে পারবে, তবে তবে ধাক্কা ধাক্কি নয়, না ধাক্কা ধাক্কি নয়। হ্যাঁ হ্যাঁ, একে একে এসো আর খাজনা দিয়ে সরে পড়ো। কিন্তু অভূতপূর্ব ঘটনা মহারাজ, প্রজারা না বলতে একেবারে ছুটে ছুটে এসে খাজনা দিয়ে দিচ্ছে। তাহলে গোপালের গিন্নি যেমনটা বলেছিল তাই করে দেখিয়েছে। তাই তো দেখছি। না 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 না, তোমার বুদ্ধির তেজও তেমন কিছু কম নয়। বাককাণ্ড, ঘোষণা না হওয়া সত্ত্বেও সবাই খাজনা দিতে এসেছে কি করে? কি আর এমন হয়েছে, ঝড়ে কাক মরেছে আর ফকিরের কেরামতি বেড়েছে। তাই বলে হয়? বুদ্ধি করেই তো গোপালের গিন্নি সবাইকে হাজির করেছে। এখন শুনতে হবে কি সেই বুদ্ধি। আগে মহারাজ, শুধু পাড়ার মেয়েদের কানে কথাটা তুলে দিয়েছিলাম আর কাউকে বলতে বারণ করে দিয়েছিলাম। হ্যাঁ ব্যাস, তাতেই কাজ হয়ে গেছে। মেয়েদের পেটে যে কোনো কথা থাকে না সে কি আর আমি জানি না? উমা, গোপালের গিন্নি কি বুদ্ধি! বেশ বেশ বেশ, খুব হয়েছে খুব হয়েছে। এবার কাজের কাজটা করতে দাও। এই যে সবাই একে একে এসে মানে মানে খাজনাটা জমা দিয়ে যাও দেখি। তাহলে আমার খাজনাটাও জমা নিয়ে নিন মন্ত্রী মশাই। গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। আরে এটি দেখি গোপাল। বিলক্ষণ চিনেছেন মন্ত্রী মশাই। তুমিও তাহলে চলে এলে গোপাল? না এসে উপায় কি মহারাজ, আপনি যা খাজনার বাজনা বাজিয়ে দিয়েছেন। কিন্তু বাজনা যে সবার কানে কানে পৌঁছে গেল সে তো তোমার গিন্নির জন্যেই। ঘোষকের অভাবে যখন খাজনা আদায়ের ব্যাপারটা প্রচারই করা যাচ্ছিল না, তখন তো তোমার গিন্নির বুদ্ধিতেই তো খবরটা 5 কান হলো। তাহলে সঙ্গদোষে গিন্নির স্বভাবটা নষ্ট করতে পেরেছি বলুন মহারাজ। হ্যাঁ দেখুন, আমার সঙ্গে থেকে থেকে গিন্নির বুদ্ধিও কেমন খুলে গেছে। খুলেই যখন গেছে তখন এই সমস্যার সমাধানটাও ঝটপট করে ফেলুক দেখি। কিন্তু সমস্যাটা কি সেটাই তো শোনা হলো না। আগে মহারাজ, খাজনা দেবার অর্থ আমার কাছে নেই, আর যে জমি আমার ছিল সেটাও বন্ধ করে রেখেছি। তাই তাই দলিল যে দেব সেই উপায়ও নেই। বুঝুন তবে কেমন গেঁড়াকল। আমিও বুঝে গেছি গো, যার যেখানে কাজ তাকে সেখানেই মানায়। হ্যাঁ, তাই ঘরের মেয়ে ঘরে ফিরে গিয়ে সংসার সামলাবো বলে এই সমস্যার সমাধান করা না আমার পক্ষে সম্ভব নয় গো। গোপালের গিন্নি যখন হাত তুলেই দিয়েছে তখন তো গোপালই ভরসা। আমিও হাড়ে হাড়ে টের পেয়ে গেছি, সংসার সামলানো আমার কম্য নয়। ওই 2-4 দিন ঠেকা ঠুকা দিয়ে কোনো মতে চলতে পারে, ওই পর্যন্তই। তাই মাথা যদি ঘামাতেই হয় তবে এখানেই ঘামাই। বেশ তো, এখন ধানাই পানাই বন্ধ করে এই সমস্যার কি সমাধান হবে সেটা বলো। একে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। মহারাজ, শ্রমের চেয়ে মূল্যবান তো আর কিছু হয় না। তাই খাজনা যখন দিতে পারছে না তখন না হয় প্রজাটি নিজের শ্রমই দান করুক। আপনি বলছিলেন ঘোষকের অভাব, এই প্রজা তবে ঘোষকের কাজটাই মন দিয়ে করুক। ওহ, এই না হলে গোপালের বুদ্ধি। যাক যাক, শেষ ভালো যার সব ভালো তার। তাই গোপাল আর গোপালের গিন্নি তোমরা দুজনেই নিজেদের নিজেদের জায়গায় ফিরে সব সামলে ফেলো। যেমন বলবেন মহারাজ। মহারাজার জয় হো। নবাবের এই আমন্ত্রণ পত্রটা গ্রহণ করুন মহারাজ। হ্যাঁ, নবাবের নিমন্ত্রণ? বাবা, শুনেই আমার কেমন কেমন লাগছে। কই দাও দেখি, পড়ে ফেলি এক্ষুনি। কেবল কি নিমন্ত্রণ করেছেন নাকি পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটির মার্জনাও চেয়েছেন জাহাপনা? কোনো ত্রুটি বিচ্যুতি নয়। এ তো দারুণ ব্যাপার। নবাবের নবাবীর বর্ষপূর্তি উপলক্ষে নবাব ভোজের আয়োজন করেছেন। মন্ত্রী মশাই তাহলে ওই কৃষ্ণনগরের প্রতিনিধিত্ব করুন গিয়ে। হ্যাঁ, না না না, এই ব্যাপারে আর কোনো আলোচনাই হবে না। মন্ত্রীর নিমন্ত্রণ পাকা।
তবে এটা মন্ত্রীমশাইয়ের পক্ষে পৌষ মাস না আছলা বাঁশ সেটা তো সেখানে গেলেই উনি টের পাবেন, কারণ নবাব তো কাউকেই কাবাব না বানিয়ে ছাড়েন না। আসুন 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 মুর্শিদাবাদের নবাবের দরবারে আপনাদের স্বাগতম। নবাব বাহাদুর কি আমাকে চিনতে পারলেন না? আমি এসেছি জাহাপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবাব যাকে যাকে দেখার সবাইকে দেখেছেন, তাই আলাদা করে আর আমি এসব বলে হাওয়া গরম করতে হবে না। আমি ভাবলাম অনেকদিন দেখেননি তো, তাই নবাব বাহাদুরের বোধহয় আমাকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমার সুবিধা অসুবিধার খুব খেয়াল রাখছো মনে হচ্ছে। বেশ বেশ বেশ, বুঝতে পারছি কৃষ্ণচন্দ্র তোমাকে ভালো মতোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। এসো এসো এসো, সবাই একটু জিরিয়ে নিয়ে নাস্তা পানি করে নাও এবার। জাহাপনার কি অমায়িক ব্যবহার! সাধে কি আর নবাবের নবাবিয়ানার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে? না 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 জাহাপনা, আপনার বাবা যদি বেঁচে থাকতেন তবে আপনাকে এমন বহাল তবিয়তে নবাবি করতে দেখে খুব খুশি হতেন। শুনলে উজির, মন্ত্রী বলে কি? মনে হচ্ছে নবাবকে ভালো মতোই তোল্লাই দিয়েছি, এবার আমার ভালোই খাতির হবে। আচ্ছা, বাবার কথাই যখন উঠলো তখন বলো দেখি, আমার শাসন ভালো না আমার বাবার শাসন? নাকি নবাব বাহাদুরের ঠাকুরদার শাসন? ভাবো ভাবো, সবাই ভাবো। আর এটাও শুনে রাখো, এই প্রশ্নের উত্তর ঠিক মতন না পেলে সবার খাওয়া বন্ধ। নাও ভাবো। যা, নবাব তো রেগে মেগে সভা ছেড়েই চলে গেলেন। এই ছেড়েছি, এ তো শুকনো বিপদ। না, খাল কেটে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি মনে হচ্ছে। যে করেই হোক নবাব বাহাদুরের মন জয় করতেই হবে। সেই তো কখন থেকেই পাইচারি করে যাচ্ছেন, তো করেই যাচ্ছেন, এবার না হয় একটু বসে জিরিয়ে নিন। না 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 উজি, আমি চুপ করে বসে থাকতে পারছি না। ওই মন্ত্রী আমার মনের মধ্যে এমন একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে সেটা একেবারে ছাড় পোকার মতন কুটকুট কুটকুট করে আমাকে অস্থির করে তুলছে। এবার আপনার সব অস্থিরতা আমি দূর করে দেব জাহাপনা। ওই দেখুন, আবার এখানেও এসে হাজির হয়ে গেছে। এখানে আবার কি চাই তোমার? চাই তো আমার প্রশ্নের উত্তর কোথায়? সেইটা বলবো বলেই তো এলাম জাহাপনা। অনেক ভেবে চিনতে আমার মনে হয়েছে আপনার আমলই সব থেকে সেরা। সেটাই যদি সেরা হবে, এত ভাবনা চিন্তা করার কি দরকার ছিল? ওই কথা তো আগে বললেই হতো। না, এবার কি বলবে বলো। আচ্ছা, বেকায়দায় বললাম দেখছি। এবার তাহলে কি করি? আর শুধু তাই নয়, আমার শাসনকাল যদি ভালোই হয়, তবে আমার বাবা বা ঠাকুরদার শাসনকাল খারাপ হবে কেন? বলো বলো। এই না মানে কি যে বলি, মানে কি বলতে কি বলে ফেলি না, মানে না মানে মানে যেটাই ভালো সেটাই খারাপ। না না মানে যা খারাপ তাই ভালো, এইটা সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই থামাও তোমার এই আমতা করা। পরিষ্কার কোনো উত্তর থাকলে বলো। উত্তর আর কি দেব? বেশ ভালো করেই বুঝতে পারছি, যাই উত্তরই দিই নবাবকে খুশি করতে পারবো না। আবার তুমি বিড়বিড় করছো। একটা কথা খোলসা করে বলো দেখি, তুমি জানলে কি করে যে আমার বাবার থেকে আমার আমলেই নবাবই ভালো চলছে? এবার আর পালানোর পথ নেই, জাহাপানা আচ্ছা পেতে ফেলেছেন। বলো, আরে বলো, কি করে জানলে সেটা বলো। না মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে শুনেছি। তাই না? তাহলে তো কৃষ্ণচন্দ্রকেও ছাড়া যাবে না। উজির, ফরমান বানাও, কৃষ্ণচন্দ্রকে সশরীরে এখানে হাজির হতে হবে, জলদি। এই মরেছে, আপনি বাঁচতে গিয়ে ফস করে বাপের মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম করে ফেলেছি। এবার কি হবে? এবার কি হবে?
মহারাজ নবাবের ফরমান আছে আপনার জন্যে। এই মরেছে, এর মধ্যে আবার ফরমান, সে আবার কি? কই কই কই, দেখি দেখি। কি হলো মহারাজ? ফরমান পড়েই আপনার মুখ চোখের ভাব যে বদলে গেল। কোনো দুঃসংবাদ নেই তো আবার? নবাব জরুরি প্রয়োজনে আমাকে মুর্শিদাবাদে তলব করেছেন। তার মানে যা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটতে চলেছে। গড়বড় কিছু একটা হয়েছে। আসুক একবার কৃষ্ণচন্দ্র, এবার যখন ওকে বাগে পেয়েছি তখন আচ্ছা করে মেরামত করব। মন্ত্রীর কথাটা কেন বাদ দিচ্ছেন হুজুর? ওকেও জুত করে দেবেন তো? সে আর বলতে, কিন্তু কৃষ্ণচন্দ্রের আসতে এত দেরি হচ্ছে কেন? আমি এসে গেছি নবাব বাহাদুর। আরে আরে, এই তো এতক্ষণ তো তোমার কথাই ভাবছিলাম। আপনি ভাবলেন আর আমিও হাজির হয়ে গেলাম, কিন্তু এবার বলুন তো কি এমন জরুরি প্রয়োজন যে আমাকে একেবারে তড়িঘড়ি ডেকে পাঠালেন আপনি? বেশ, তবে বলো দেখি, তুমি আমার বাবার নবাবী আমল সম্বন্ধে কি জানো? সে আবার কি? আমি আবার তাঁর আমল সম্বন্ধে কি বলতে পারি? বলতে যে তুমি পারো সেটা কিন্তু আমি জানি, কারণ তোমার মন্ত্রীর কাছে শুনেছি তোমার নাকি ওই আমলের শাসন সম্বন্ধে অনেক কিছুই জানা আছে। তা কি জানা আছে বলো? কি জানা আছে তো? মন্ত্রী এমন কথা বলেছে? ওহ, এইভাবে আমাকে জাঁতা কলে ফেলেছে, তাহলে কোথায় বিপদ থেকে উদ্ধার করবে তা নয়, উল্টে বিপদে টেনে নিয়ে এসে ফেলেছে। একবার তুমি কৃষ্ণনগরে চলো না, তারপর তোমার এই বানিয়ে বানিয়ে গল্প করা আমি বের করছি। বিশ্বাস করুন মহারাজ, আমি সেভাবে বলতে চাইনি। কি হলো? আরে মনে পড়লো কিছু? আর শুধু বাবা নয়, আমাকে আমার বাবা, দাদু, সবার রাজত্বকাল সম্বন্ধে জানতে হবে আমার। তাহলে যে আপনাকে এমন লোক খুঁজে বের করতে হবে যে তিনজনের শাসনকালী দেখেছে। এটা কিন্তু মহারাজ ঠিক কথাই বলেছেন। বটে বুঝি, তোমার দেখছি দিনে দিনে চরম উন্নতি হচ্ছে। আজকাল আবার মহারাজের কথা সায় দেওয়া হচ্ছে। না মানে আমি তো এই তো মানে এই এমনি এমনি হোক আর অমনি হোক, এবার তাহলে উচিত তুমি এমন একজন লোক খুঁজে বের করো যে তিনজনের শাসনকালই দেখেছে। না হলে কৃষ্ণচন্দ্র আর তার মন্ত্রী তাদের সঙ্গে সঙ্গে তোমাকেও কয়েদ করে রাখবো। আবার কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। আমাদের তাহলে এবার ছেড়ে দিন হুজুর। আমরা তো মানে না মানে মহারাজের তো কোনো দোষ নেই, তাই বলছিলাম কি। যাই বলো আর তাই বলো, ওই লোক খুঁজে পাওয়ার আগে তোমাদের ছাড় নেই। মহারাজ তো ছুটলেন মুর্শিদাবাদ, এদিকে মহারানী যে কি না কি ভাবছেন কে জানে। সাত সকালেই আমাকেই কেন যে ডেকে পাঠালেন, যাই গিয়ে দেখি। আমাকে ডেকেছেন রানীমা? নবাব মহারাজকে ডেকে নিয়ে গিয়ে কি খিচুড়ি পাকাচ্ছেন সেটা তো জানতে পারছি না। মহারাজকে তড়িঘড়ি ডেকে পাঠানোর ব্যাপারটায় একটু খটকা লাগছে বটে, তবে তেমন কিছু হলে খবর নিশ্চয়ই একটা কিছু পাওয়া যাবে রানীমা। না 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 না, কখন খবর আসবে সেই অপেক্ষায় আমি আর বসে থাকতে পারছি না গোপাল। আর দেরি না করে তুমি নিজে গিয়ে বরং মহারাজকে উদ্ধার করে আনো গোপাল। আহা, তেমন কিছু হলে তো আমি আছি রানীমা। তবে আবারও বলছি, একটু ভরসা রাখুন, মহারাজের কোনো বিপদ হবে না। মুখ ফুসকে কথা বলে গাঁড়া কলেজে কি পড়লাম কে জানে। এবার সব জায়গা ঘুরে ঘুরে বুড়ো লোক খুঁজে বের করো। সেই তখন থেকেই ঘুরে বেড়াচ্ছি, কই একজনও তো তেমন কাউকে খুঁজে পেলাম না যে কিনা বলতে পারবে নবাবের বাবার আর দাদুর সময় শাসনকাল সম্পর্কে। উফ। আরে 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 ওই তো একজনকে দেখতে পেয়েছি মনে হচ্ছে, যাই দেখি কিনা। এই যে শোনো 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 শোনো, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। আমাকে ডাকছো? আরে তোমাকে নয় তো কাকে ডাকবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি বলো তো দেখি, নবাবের বাবার সময় শাসন তুমি দেখেছো? হ্যাঁ, তুমি নবাবের দাদুর সময় শাসন দেখেছো?
এই মনেতে সেসব তো অত মনে নেই। সেই এক কায়দা। ও আমি যে কি করি, এই বুড়োকে দিয়েও তো কিচ্ছু বলানো গেল না। একজনকে ধরে না নিয়ে গেলে নবাব তো প্রাণেই মেরে ফেলবেন। আরে আরে এই কথাটা তো মাথায় আসেনি। না না না, বুদ্ধি খাটিয়ে যদি কোনো উপায় বের করতেই হয় তবে সেটা ঠিক করেই করতে হবে। বলি কাজকর্ম শিখে তুলে দিয়ে তখন থেকে কি এত ভাবছো বলো তো? মহারাজকে ডেকে নিয়ে গিয়ে নবাব যে কি কাণ্ডটাই করছেন সেটাই তো ভেবে পাচ্ছি না গিন্নি। তবে বরং একটা কাজ করো, এখানে বসে টাকনা চুলকে শটাং মুর্শিদাবাদে চলে গেলেই পারো। সে তো যেতেই পারি গিন্নি, তবে হঠাৎ করে সেখানে চলে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই একটু ভেবে চিন্তে এগোতে হবে, বুঝলে? ভাবতে ভাবতে কাল পার করে দিলে কিন্তু আরো গোলমাল হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, গোলমাল হতে আর বাকি কি বা আছে? আরে আরে উজির মশাই যে, ব্যাপার কি? ব্যাপার আর কি, মন্ত্রী মশাই মুর্শিদাবাদে গিয়ে নবাবকে তোল্লাই দিতে গিয়ে এমন গুলিয়ে দিয়েছেন যে নবাবকে আর কিছুতেই সামলানো যাচ্ছে না। তাই বলে আপনাকে একেবারে এখানে ছুটে আসতে হবে? সবটা শুনলে বুঝবে আমি কি ঝামেলায় পড়েছি। এবার বুঝলে বিপদখানা কিরকম? হ্যাঁ, ঘোট যে একটা ভালো রকমই পেকেছে সেটা বেশ বুঝতে পারছি। এখন একমাত্র তুমিই পারো একটা কোনো উপায়, মানে একটা কোনো বুদ্ধি বের করে আমাকেই শুধু নয় মহারাজ আর মন্ত্রীকে উদ্ধার করতে। ব্যাপারটা হলো নবাবের সামনে এখন এমন একজন লোককে হাজির করানো চাই যে তার বাবার ও তার দাদুর শাসনকাল দেখেছে, আর সব দিক দিয়ে তুলনা করে বলতে পারবে কার শাসনকাল ভালো। এই তো কেমন সুন্দর করে সবটা বুঝে গেছো। চিন্তা করতে হবে না, নবাবকে গিয়ে বলে দাও কাল সকালেই এই রকম একজন নবাবের দরবারে ঠিক হাজির হয়ে যাবে। কই গৌজি, সে কখন থেকে তো বলছো কে একজন আসবে, আমাকে আমার বাবার সম্বন্ধে বলবে, কিন্তু কারোরই তো বার্তা নেই। হ্যাঁ হ্যাঁ, এই এলো বলে। আমারও তো মনে হচ্ছে এই আসি করছে কিন্তু আসতে পারছে না। একবার এত বড় গন্ডগোল পাকিও তোমার শিক্ষা হয়নি, আবার ফোড়ন কাটছো তুমি। কতক্ষণ আর অপেক্ষা করব? অপেক্ষা করতে করতে যে হাড়ে দুব্ব গজিয়ে গেল। না না, অপেক্ষা তো আমরাও করছি, কেউ এসে আমাদের উদ্ধার করুক। গুস্তাখি মাফ করবেন জাহাপনা, আমার আসতে দেরি হয়ে গেল। আমি উজির মশাইকে বলেছিলাম ঠিক সময়ে গিয়ে জাহাপনার সঙ্গে দেখা করব আর তার হাল হকিকত জানাবো। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমাকে চিনলেন না? যার পান খেয়ে আপনার দাদু বাবা ঠোঁট লাল করেছিল, তাকে জিজ্ঞাসা করছেন কে সে? নবাবের যে ঠোঁটটা লাল লাল, সেটাও তো তাহলে তোমার সেজে দেওয়া পানেরই কামাল? সে তো নিশ্চয়ই নবাবের এই ঠোঁট তো বাপ দাদুর কাছ থেকে পাওয়া লাল লাল ঠোঁট। তবে তো ভালোই হলো। এবার তুমিই বলো তবে কার শাসনকাল কেমন ছিল? আগে জাহাপনা, আমি পানওয়ালা, পান সাজতে পারি, রাজনীতির তো কিছু বুঝি না। এই সেরেছি। তবে হ্যাঁ, আপনার ঠাকুরদার আমল থেকে আপনার আমল পর্যন্ত যে পরিবর্তনগুলো হয়েছে সেটা আমি জানতে পারি। তুমি তাই বলো, তারপর না হয় নবাবই বুঝে নেবে কার আমলে শাসন ভালো। তবে শুনুন, নবাবের ঠাকুরদার আমলে আমার বাড়ির সামনে এক বুড়ো আর তার নাতনি ছিল। বুড়ো মারা যাওয়ার সময়ে
আমাকে বলে গিয়েছিল যে সে তার নাতনির বিয়ে দিয়ে যেতে পারছে না, তাই 2000 স্বর্ণমোহর আমার হাতে দিয়ে যাচ্ছে। আমি যেন তার নাতনির বিয়ের ব্যবস্থা করি। এরপর বুড়োকে দেওয়া কথা অনুযায়ী আমি একটা ভালো পাত্র দেখে তার বিয়েও দিলাম, আর ওই 2000 স্বর্ণমোহরও তাকে দিয়ে দিলাম। যাক, বিয়ে যখন হয়ে গেল তখন ভালোই হলো। এবার মনে হয় বুড়ো আসল কথায় আসবে। তবে তবে এর বহু বছর পরে নবাবের ঠাকুরদার পর নবাবের বাবার রাজত্বে ওই নাতনিকে দেখে আমার মনে হয়েছিল যে আমি খুব বোকার মতন কাজ করেছিলাম, কারণ ওই নাতনি তো মোহদের ব্যাপারটা জানতো না। তাই তাকে মুদ্রা না দিয়ে নিজের কাছে সব মুদ্রা রেখে দিলেই ভালো হতো। তারপর কি হলো? এই তো বলছি এরপরে কিছুদিন আগে, অর্থাৎ ওই নবাবের শাসনকালে ওই নাতনিকে আবার দেখে বুঝতে পারছিলাম বুড়োর নাতনিকে বিয়ে করে নিলেই তো লেঠা চুকে যেত, সবটাই আমাদের হতো। বাবা বাবা বাহ, গল্পখানা খাসা, একেবারে পরপর সব ঘটনা সাজানো। তাতে আপনার যা জানার ছিল সেটাও কি পরিষ্কার হলো জাহাপানা? সেটা তো পরে বলছি, আগে আমি পানওয়ালাকে পুরস্কার দেবো। ওকে এক্ষুনি 100 মোহর দেওয়ার ব্যবস্থা করো। তার মানে এই বৃদ্ধ পানওয়ালা আপনার মনের মধ্যে যে প্রশ্ন কুটকুট করে কাটছিল তার উত্তর দিয়ে দিয়েছে? দিয়েছেন মানে? আলবাত দিয়েছে। এই পানওয়ালাই সবটাই একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে। তা কেমন কি পরিষ্কার হলো আমাদেরও একটু বলুন। এটা বুঝলে না, আমার দাদুর আমলে, তার মানে প্রজাদের বুদ্ধির কোনো বিকাশ হয়নি। আমার বাবার আমলে বুদ্ধির বিকাশ শুরু হয়, আর আমার আমলেই সেই বিকাশ পূর্ণতা পেয়েছে। তবে আর কি, আমার কথাটাই সত্যি হয়েছে। নবাবের শাসনকালই সেরার সেরা। আমি তবে আসি জাহাপনা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই নাও তোমার পুরস্কার। তোমার সাথে সাথে আমি কৃষ্ণচন্দ্র আর ওর মন্ত্রীকে ছেড়ে দিলাম। ও, হাফ ছেড়ে যেন বাঁচলাম। জাহাপানাকে কেমন যেন বেশ খোশ মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ উজির, এবার মনটা একটু ফুরফুরে লাগছে। মন থেকে সব সন্দেহ দূর হয়ে গেছে। দেখে থেকে আচ্ছা একজনকে খুঁজে বের করেছিলে, পুরস্কার তো তোমাকেও দিতে হয়। আপনি মহান জাহাপানা। না না, লোকটা সবটাই কেমন গল্প করে বুঝিয়ে দিয়েছে। এই না হলে বুদ্ধিমান লোক। আর কি জাহাপানা, যদি কিছু মনে না করেন তবে কয়েকটা কথা বলবো? হ্যাঁ, বলো বলো বলো। আমার তো মনে হচ্ছে ওই লোক আসলে নবাব বাহাদুরের নিন্দেই করে গেল। ও আসলে যা বলে গেছে সেটা হলো আপনার ঠাকুরদা ছিলেন ধর্মাত্মা মানুষ। ওর আমলে লোকের মনে কোনো অধর্ম কাজ করা তো দূরের কথা, এমন চিন্তাও করতে পারত না। আপনার বাবার ধন দৌলত বাসনা ছিল আর প্রজারাও সেইভাবে লোভী হয়েছে। আর এখন এই আপনার দৌলতে লোভ যে বেড়েছে তাই নয়, ধর্মকর্ম লোভ পেয়েছে। ও কি, তাই তো? তার মানে ওই বদলোকটার পেটে পেটে এই বুদ্ধিও ছিল। আমাকে মাফ করবেন জাহাপানা, এমন একজনকে হাজির করলাম যে কিনা আপনাকে এইভাবে বদনাম করে গেল। মাফটা পরে হবে। যাও এক্ষুনি গিয়ে ওই পানওয়ালাকে ধরে আনো, ওকে আমি শুলে চড়াবো। আপনি যখন বলছেন তখন না হয় খুঁজে দেখছি একবার, তবে সে কি আর এই তল্লাটে আছে? আপনার পুরস্কার পেয়ে সে নির্ঘাত এতক্ষণে নাচতে নাচতে মুর্শিদাবাদ ছেড়ে কৃষ্ণনগরেই, না মানে ওই দিকে কোথাও চলে গেছে। ওহ,
পানওয়ালা সেজে আচ্ছা একখানা খেল দেখালে বটে গোপাল। আমি তো কিছুতেই তোমাকে চিনতে পারিনি। গোপাল যে বহুরূপী সেটা তো আমি অনেক আগেই আপনাকে বলেছি মহারাজ। তুমি থামবে। গোপাল ছিল বলে এই যাত্রায় ফিরতে পারছি। তুমি তো আমায় টেনে নিয়ে গিয়ে আর একটু হলেই শুলে চড়াচ্ছিলে। তবে আমরা চলে এলেও ওদিকে যা হওয়ার তাই হচ্ছে মহারাজ। নবাব বুঝতে পারলে ভালো, না হলে আরো ভালো। কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝেছি গোপাল। তুমি আচ্ছা করে নবাবের শাসনকালের অধঃপতন বর্ণনা করেছো। বুঝেই যখন গেছেন তখন না হয় একটা পান খেয়ে যান ঠান্ডা করুন। এই না হলে গোপাল পানওয়ালা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।